গল্প তোমাকে চাই। 10 সাইরা শেখ। গল্পের দ্বিতীয় ও শেষ অংশ। কয়েকটা পারফরমেন্সের পর সিয়াম ও তুহিন মাইক্রোফোন নিয়ে ছুটে এসে বসল প্রিয়তার সামনে। সিয়াম মাইকটা প্রিয়তার মুখের কাছে ধরে বলল, ভাবি একটা গান। না বলতে পারবেন না? আমরা জানি আপনার গানের গলা মারাত্মক। একটা গান ভাবি প্লিজ। সরি ভাইয়া, আজ হবে না। তাহলে ভাইকে বলুন। দুজনের একজনকে তো গান গাইতেই হবে। উনি গান জানেন? আমরা কখনো নিজের কানে শুনিনি। চাচিজানের কাছে শুনেছি ভাই ছোট থেকেই ভালো গান গায়। প্রিয়তা সন্নিগ্ধ চোখে তাকাল নাওফিলের দিকে। তার চেহারা বিরক্তিতে কুঁচকে আছে। বিয়ে বাড়ি না হলে দুমদাম সিয়ামের পিঠে পড়ত নির্ঘাত। কিন্তু আজকের দিনটি সে নষ্ট করবে না। প্রিয়তাকে তাকাতে দেখে তার মুখভঙ্গি বদলালো। ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, শুনতে চাও? কেন নয়? আমিও শুনতে চাই আমার বরের গলার সুর কেমন, তা শোনার উপযোগী কিনা। তুমি তোমার বরকে বড্ড হেলাফেলা করো প্রিয়। ইটস নট ফেয়ার। আমি কিন্তু তোমাকে এতটা হেলাফেলা করি না। তোমার উচিত আমাকে আমার মতো ট্রিট করা। প্রবলেম নেই, শিখিয়ে দিব। দেখা যাবে। সিয়াম গিটারের কর্ড ঠিক করে নাওফিলের হাতে দিল। এরপর মাইক ধরে সেখানেই বসে রইল। নাওফিল ঘুরে প্রিয়তার দিকে তাকায়। গিটারের টিউন বাজতে আরম্ভ করে, সেই সঙ্গে তার দৃষ্টির প্রখরতাও বাড়ে। প্রিয়তার দিকে একধ্যানে চেয়ে থেকে নাওফিল সুর তুলল। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও, সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়। মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট, মিউজিক্যাল নোট। করতালির শব্দে মুখরিত হয়ে উঠল পরিবেশ। প্রিয়তা নিজের ভাব বজায় রেখে শক্ত চেহারায় বসে আছে। সবাই পুনরায় নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়লে নাওফিল প্রশ্ন করে, কেমন লাগলো? নট ব্যাড। নাওফিল অবাক হয়। নট ব্যাড? জাস্ট নট ব্যাড? তো কি বলবো? গান শুনে প্রেমে পড়ে গেছি। আহা কি সুন্দর গলা। এসব বলবো? তুমি এত বদ কেন? মনে মনে ঠিকই এসব বলছো। মুখে বললে কি হয়? মনের কথা যখন বুঝতে পারছেন, মুখে বলার কি দরকার? ধরে নিন যা ভাবছেন তা শতভাগ সঠিক। রিয়েলি? আমি তো আগামীকাল রাতের কথা ভাবছি, ধরে নেব সবটা সঠিক। তুমি আসছো, ভালোবাসছো, কাছে টানছো। ইজ ইট ওকে উইথ ইউ? আপনার মতো নির্লজ্জ মানুষ আমি আমার জীবনে দুটো দেখিনি। রাগে তেতে উঠল প্রিয়তা। নাকমুখ ফুলিয়ে ফেলল। তা দেখে নাওফিল হেসে ফেলে। প্রিয়তা দ্বিতীয়বার এমন বেশরম মানুষের দিকে তাকাবে না ভেবেও চোখ ফেরাতে পারল না। ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সেটা দেখে নাওফিল চোখ মারে, প্রিয়তা ফোঁস করে ওঠে। মনে মনে নিজেকে শাসায়, ওর দিকে একদম তাকাবি না প্রিয়, একদম না। রাত জাগবে বললেও 2টার পর কেউ জেগে থাকতে পারল না। যে যার মতো শুয়ে পড়েছে। প্রিয়তাও চলে এসেছে নাওফিলের ঘরে। কিছুক্ষণ বাদে শাশুড়িমা এসে বসলেন প্রিয়তার পাশে। নিজ হাতে প্রিয়তার গহনা খুলতে খুলতে বললেন, আমার ছেলেটা ভীষণ অগোছালো প্রিয়, তোমাকে প্রচুর বিরক্ত করবে। বেশি বিরক্ত করলে টাইট দেওয়ার ব্যবস্থা করবে। যদি সেটাও না পারো আমাকে জানাবে। আমি ওকে শাস্তি দেব। জি, আমি গিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি। তখন সবাই মজা করে বলেছে আজ তোমাদের আলাদা থাকতে হবে। প্রিয়তা লজ্জা পেল। ননদের মুখ থেকে এমন কথা শুনলে সেটা মানা যেত, শাশুড়ির থেকে শুনে বেশ লজ্জা লাগছে। বাড়িতে এই মানুষটিকে প্রিয়তা আলাদাভাবে জেনেছে। নাওফিল ঠিক ওর মায়ের মতো হয়েছে। ভীষণ ভালো। প্রিয়তাকে চুপ থাকতে দেখে নাজনীন বেগম বললেন, কি ভাবছ? শাশুড়ি এসব বলছে কেন? না, না তেমন ভাবছি না। তোমার ননদরা তোমাকে ঠিক পছন্দ করে না তোমার বংশপরিচয়ের জন্য। তালুকদার গোষ্ঠীর না হয়ে অন্য যেকোনো পরিবারে যদি জন্মাতে, দেখতে ওরা তোমাকে মাথায় তুলে রাখত। ওরা তোমাকে জ্বালাতন করছে, অপমান করছে। নাওফিল সন্ধ্যার ঘটনা বলল, তোমার হাতপায়ের যে অবস্থা তাতে সবটা নীরব থেকে সহ্য করা যেকোনো মেয়ের পক্ষে অসম্ভব। তোমাকে আমার পছন্দ না, এমন নয়। তুমি বাড়ির অবস্থা বুঝতেই পারছো।
আমি চাইলেও কিছু করতে পারবো না, কিন্তু যে পারবে সে তোমার পাশে থাকবে। আমার নাওফিল তোমাকে ভালোবাসে, এটাও সরাসরি না বললেও আমি বুঝতে পারি। তোমাকে যদি অপছন্দই করত, তাহলে ও কোনো না কোনোভাবে বিয়েটা ঠিক ভাঙত। তোমার পরীক্ষার দিন ওভাবে ছুটে যেত না। তোমার পরীক্ষা যতদিন চলেছে ও ততদিন সেখানেই ছিল। আমার ছেলে কারোর জন্য এতটা আগে করেনি। ওর ভাইবোন ছাড়া কারোর কথা এতটা ভাবেনি। ওর চোখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম ও তোমাকে কতটা চায়। তুমি ওকে ভুল বুঝে দূরে ঠেলে দিও না। আমি লক্ষ্য করেছি তোমাদের মাঝে সেই সম্পর্ক নেই যেটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মাঝে থাকা উচিত। মায়ের চোখ তো ছেলের অস্থিরতা নজরে এসে যায়। এই যে দেখো, এখন বসার ঘরে বসে ছটফট করছে। শেষে স্থির থাকতে না পেরে আমাকে পাঠিয়ে দিল তোমার খোঁজ নিতে। তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা জেনে যেতে। ও তোমার জন্য এমন করছে, আর আমার জন্য এমন করত। ছেলেমেয়েরা সবসময় মা বাবার থাকে না। আমরা যতই বলি না না কেন ছেলে আমার, আমি মা, ওর ওপর অধিকার আমার বেশি। এটা পূর্ণ সত্য নয়। মায়ের পরে স্ত্রীও একটি গভীর সম্পর্ক ও অনুভূতি নিয়ে আসে। নাওফিল একটু আগে কি বলেছে জানো? প্রিয়তা মাথা নেড়ে না বলে। নাজনীন প্রিয়তার চুলের ক্লিপ খুলতে খুলতে বললেন, আমি তোমার ছেলে। আমার মুখ থেকে আম্মু ডাক শুনতে তোমাকে কতটা কষ্ট করতে হয়েছে, আর সে পরের বাড়ির মেয়ে, এসেই তোমাকে আম্মু ডাকছে। ওর ডাকটাকে অবহেলা করো না। তাহলে বুঝতে পারছো ও তোমাকে নিয়ে কতটা চিন্তা করে। আম্মু, আমি জানি। কি জানো? ওই তো আপনি যা যা বললেন। আমি কি বললাম? প্রিয়তা লজ্জায় মাথা নত করে রাখে। নাজনীন বেগম উচ্চস্বরে হেসে বললেন, আমি জানি, আমি একজন চমৎকার শাশুড়ি হব। সেটা তুমি যতই অস্বীকার করো না কেন। এ বাড়িতে তুমি মায়ের অভাব কখনো অনুভব করবে না। এখন যাই, অনেক রাত হলো। নাজনীন বেগম চলে যেতেই নাওফিল হাজির। দরজা বন্ধ করে সে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। হাত থেকে বালা খুলে প্রিয়তা প্রশ্ন করল, ঘুমাচ্ছেন? না, চোখ বুজে শুয়ে আছি। আচ্ছা থাকুন। শুয়ে থাকার পাশাপাশি কিছু কথাও শুনুন। বলো, তাহের চাচা এ বাড়িতে কেন এসেছে জানতে পারলেন? তাকে খুঁজতে গিয়েছিলেন না? পেয়েছেন? না। এখন আবার যান। সে বাড়িতেই আছে, পেয়ে যাবেন। বের করে দিতে চাচ্ছ, সরাসরি বললেই হয়। বাহানা করছো কেন? ওনাকে ধরা জরুরি, বিয়ে হয়েছে, এবার সবাই ব্যস্ত হয়ে পড়বে প্রমাণ লোপাট করতে। কারণ বিয়েটা শান্তির রাস্তা তৈরি করেছে। এভাবে চলতে থাকলে দুই পরিবার আবার এক হয়ে যাবে। যেটা ওনারা চাচ্ছেন না। আপনি ওনাকে হাতে নাতে ধরুন। তারপর ফিরে আসুন। আমি ততক্ষণ অপেক্ষা করছি। নাওফিল বিরক্তি নিয়ে বলল, করো অপেক্ষা, তাতে আমার কি? আম্মু বললেন তার ছেলে নাকি কাউকে ভালোবাসে। কাজ মিটলে, তার খোঁজ নিয়ে, তাকে আপনার করে দিতে পারবো। আমি ম্যাচমেকারের ডিউটি খুব ভালো জানি। নাওফিল চট করে উঠে বসে বলল, কথা দিচ্ছ? পরে নাটক করবে না তো? যদি তাহের চাচাকে ধরতে পারেন তবে কথার খেলাপ করব না। অন্যথায়, করতে পারি। আমার আবার মুড সুইং বেশি হয়। নৌফিল উঠে এসে প্রিয়তার পেছনে দাঁড়ালো। দুজনকে একসাথে দেখিয়ে বলল, আমার পাশে তোমাকে ঠিক মানাচ্ছে না। এই খোঁচা মারা স্বভাব না গেলে এখন তো পাশে দেখা যাচ্ছে বেমানান বউকে, পরে দেখাও যাবে না। নাওফিল প্রিয়তার কাঁধে হাত রাখে। প্রিয়তা আয়নায় দেখছে নাওফিলকে। অস্বস্তি লাগছে না। উপন্যাসের মতো কাঁপাকাঁপি ভাবটাও আসছে না। বাস্তবে শিহরিত হওয়ার কোনো স্কোপ নেই নাকি? নাওফিল কাঁধের খয়েরি রঙের তিল ছুঁয়ে বলল, তিলটা একজাক্টলি অপোজিটে হলে অ্যাট্রাকটিভ লাগতো। স্পটটাকে তুলে সামনে এনে দেই? বেসামাল স্পর্শে প্রিয়তা এবার নরল। শুষ্ক ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে চটজলদি উঠে দাঁড়ালো। নাওফিলের মাঝে পরিবর্তন আসেনি। সে আগের মতোই প্রিয়তার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। কিৎক্ষণ বাদে চেহারায় রহস্যভাব এনে বলে, উফ, কথা দিয়েছ, তোমাকে ট্রাস্ট করে বিনা বাক্যে চলে যাচ্ছি। এসে যেন আমার বউটাকে সহিসালামতে পাই। টেক কেয়ার অফ হার, প্রিয়। তাহেরকে বসিয়ে রেখে নাওফিল প্রশ্ন করে, কি হয়েছে আঙ্কেল? এত রাতে, এখানে, কাউকে না বলে এসে, কি করছিলেন? প্রিয়মাকে দেখতে এসেছি।
তালুকদার সাহেব পাঠিয়েছেন। দেখেছেন? তাহলে ফিরে যাননি কেন? বাড়ির ভেতর এভাবে ভূতের মতো ঘুরঘুর করলে মানুষ ভয় পাবে তো। চলেই যাচ্ছিলাম। নাওফিল সিয়ামকে একটি শিক গরম করে আনতে বলেছিল। সিয়াম সেটা নিয়ে এসেছে। নাওফিল গরম শিক তাহেরের হাতে চেপে ধরে বলল, ভুল মানুষের নজরে পড়েছেন চাচা। তাহেরের চিৎকারে ঘরটি কেঁপে উঠলেও সে শব্দ বাইরে কারোর কান অবধি পৌঁছাল না। নাওফিল প্রশ্ন করে, সে কে? জানি না। এতগুলো বছরের ঝামেলা চাচা। কত মানুষের জান নিয়েছে। পালাক্রমে প্রতিশোধ নেওয়ানেওই চলেছে। সবটা মজা মনে হয়। খেলার পুতুল সবাই। দরজায় ঠক ঠক শব্দ হয়। সিয়াম দরজা খুলতেই প্রিয়তা প্রবেশ করে। তাহের প্রিয়তাকে দেখে চেঁচায়। প্রিয়তা হেয়ালি না করে বলল, দাদুকে ফোন করেছিলাম। সে আপনাকে পাঠায়নি। মিথ্যে বললেন কেন? তুমি আমাকে বিশ্বাস করছো না প্রিয়মা? আমি তোমার সেই তাহের চাচা যে তোমাকে ছোট থেকে বড় হতে দেখেছি। আমার আঙ্গুল ধরে হাঁটতে শিখেছ তুমি। প্রিয়তা শক্ত গলায় জবাব দিল, যদি এসবের পেছনে অন্যায় উদ্দেশ্য থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন চাচা। আমি এই কলহের সঠিক কারণ ও সঠিক অপরাধীকে খুঁজতে চাই। নিজেকে ঝুঁকিতে ফেলেছি কেবল এটার জন্যই। গোটা 3টে জেনারেশন একে অপরের জান নেওয়ার তাগিদে ছুটছে কেবল একটি আত্মহত্যার ঘটনার জন্য। সেটা আদৌ আত্মহত্যা ছিল নাকি খুন তার কোনো নিশ্চয়তা নেই। অথচ আমার কত প্রিয়জন এই দ্বন্দ্বের চক্করে জীবন দিল। নাওফিলের প্রিয়জনেরা জীবন দিয়েছে। এতগুলো জীবনের কোনো মূল্য নেই? নাওফিল বলল, এভাবে কাজ হবে না। সিয়াম শেকল আনো। ওনাকেও সেভাবে ঝোলাবো যেভাবে আমার ফুপি ঝুলেছিল। প্রিয়তা অনুরোধ করল, যেটা জানেন বলুন চাচা। না হলে নাওফিল যেটা বলেছে সেটাই করবে। তাহের নেতিয়ে পড়ল। সিয়ামের দেওয়া 3rd ডিগ্রিতে মর্মর দশা তার। অবশেষে অচেতন হওয়ার আগে অস্পষ্ট স্বরে আওড়ালেন, র র র হি মম। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল, রহিম? যার মুখ ভর্তি দাড়ি, শ্যামলা দেখতে, চিকন? নাওফিল প্রশ্ন করে, তুমি দেখেছ তাকে? দেখেছি মানে? চোর ভেবে রীতিমতো মেরে অজ্ঞান করে ফেলেছি। গিয়ে দেখুন উঠানে পড়ে আছে। সিয়াম, ওনাকে নিয়ে আয়। সিয়াম চলে যেতেই নাওফিল প্রিয়তাকে বলল, বিয়ের দিন থেকেই সব বেরিয়ে আসছে। তুমি দেখছি আমার সৌভাগ্য হয়ে এসেছ। এমন হবে জানলে আরও আগে বিয়ের ব্যবস্থা করতাম। একজন মহিলাও ছিল গেইটের কাছে। শাড়ি পরা মনে হয়। দ্রুত হাঁটতে পারিনি বলে তার পরিচয় জানতে পারিনি। তবে এটা পেয়েছি। একটা টর্চ দিল প্রিয়তা। নাওফিল চেনে টর্চের মালিককে। তাই স্মিত হেসে বলে, বিয়েটা ওদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। উঠে পড়ে লেগেছে সবাই। এত বছর পর হঠাৎ এমন তৎপরতা? ওনার বা ওনাদের টার্গেটকে? আমরা নাকি দুই পরিবারের মিলন? মূল সমস্যা কি? কি চায় ওরা? চলবে। নোট পর্বটি বেশ বড়, 1500+ শব্দ। বিকালের দিকে আরও একটি পর্ব পাবেন। আমার জানা নেই কেন নিউজফিড স্লো হচ্ছে। অনেকে গল্প পাচ্ছেন না। তাই যারা গল্প পড়বেন, রেসপন্স করে যাবেন। ধন্যবাদ লালহাট। তোমাকে চাই। 11। সাইরা শেখ। রহিম মামার জ্ঞান ফিরতেই পাগলের মতো চেঁচাতে শুরু করলেন। প্রিয়তা দাঁড়িয়ে দেখছে তাকে। নাওফিলকে সে বাড়ি চেক করতে পাঠিয়েছে, এখানে থাকলে এই লোকের গলা চেপে ধরতেও দ্বিধাবোধ করত না নাওফিল। প্রিয়তা ঠান্ডা গলায় বলল, অযথা চেঁচাচ্ছেন কেন? অন্যায় দেখে তো চুপ ছিলেন, তখন যদি চেঁচাতেন তবে এই গলা কাজে দিত। চুপ থাক। আমি ভদ্রভাবে কথা বলছি, আপনি তুইতকারি করছেন। এজন্যই নাওফিল বলে ভালো কথার দাম নেই। এই যে পাশে তাহের চাচাকে দেখছেন, ওনাকে দেখেও ভয় লাগছে না তাই না? মা নিজেরে কি মনে করিস? তোদের বংশকে ভালো ভাবিস? মির্জা সাহেবের কানে যাক একবার, তোরা আমাকে বেঁধে রেখেছিস। তখন দেখি শুনি কি করে। তোর অকথ্য ভাষায় অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করলেন রহিম মামা। কি বিশ্রী সেসব শব্দ! প্রিয়তা তড়িৎ গতিতে তার মুখে ঘুষি দিয়ে বসে। নাক ফেটে গলগল করে ঝরতে লাগলো রক্তিম তরল পদার্থ। রহিম আরও উত্তেজিত হয়ে চেঁচাতে লাগলেন। প্রিয়তা চারপাশে খুঁজে একটা লাঠি পেল। সেটা এনেই সপাত সপাত বাড়ি কষল রহিমের হাতে, পায়ে। প্রিয়তা রাগ সংবরণ করতে পারছে না।
সে ক্রোধিত স্বরে বলতে থাকল, ভালো মানুষ সেজে পরের ক্ষতি করার সময় এসব ব্যথার কথা মনে আসেনি। যখন অন্যরা কষ্ট পেয়েছে তখন সেটা মজা নিয়ে দেখেছেন। আজ ভালোমতো মজা নিন। আর আপনি আমার বংশ তুলে কথা বলছেন, সেই বংশের মানুষদের পায়ের নখের যজ্ঞ আপনি? নাওফিল এসে প্রিয়তাকে উত্তেজিত অবস্থায় দেখে ঘাবড়ে গেল। হাতে লাঠি, সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন রহিম মামা। উত্তেজনায় কাঁপছে প্রিয়তা। নাওফিল ছুটে এসে প্রিয়তাকে ঝাপটে ধরে বুকের সাথে মিশিয়ে ফেলল। মেয়েটা হয়তো আজ প্রথমবার এতটা এগ্রেসিভ হয়েছে, তাই নিজেকে সামলাতে পারছে না। নাওফিল প্রিয়তায় মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, শান্ত হও প্রিয়, কিচ্ছু হয়নি। ঘরে চলো, রেস্ট নেবে। উনি কি বেঁচে আছে? আমি কখনো কাউকে মারিনি নাওফিল। দেখুন না ওনার শ্বাস চলছে কিনা। আমি কি খুন করে ফেললাম? কিচ্ছু হয়নি জান। সেন্সলেস হয়েছে। চলো আমার সাথে। সিয়াম এদেরকে দেখে রাখো। আমি না আসা পর্যন্ত নরবি না এখান থেকে। আমি তোর ভাবিকে ঘরে রেখে আসছি। জি ভাই। প্রিয়তার শরীরের ভার ছেড়ে দিয়েছে। হাঁটতে পারছে না। নাওফিল প্রিয়তাকে কোলে নিয়ে ঘরে এসে ওকে বিছানার ওপর বসিয়ে দিল। এখনো মেয়েটার হাত পা কাঁপছে। নাওফিল হেসে বলে, এই নাকি আমার সাহসী বউ? দেখি হাত দেখাও। প্রিয়তা হাত দেখালো না। নাওফিল জোর করে হাত টেনে দেখে বলল, স্টিচ লাগবে। বসো, আমি আনছি। নাওফিল ফার্স্ট এইড বক্স নিয়ে প্রিয়তার হাতের পুরনো ব্যান্ডেজ খুলতে শুরু করে। প্রিয়তা কম্পিত গলায় বলল, ওদের জন্য কত মানুষ মরেছে তার কোনো হিসেব নেই। আর ওদের দেখুন, এখনো ক্ষমতার বড়াই করতে চায়। আমার রক্তপাত পছন্দ না। কলহ পছন্দ না, সেই আমি কলহে জড়ালাম কেবল একটি খুনের কারণ জানতে। এদের কাছে উত্তর আছে তবুও বলছে না। আমি বাধ্য হয়ে। নাওফিল প্রিয়তার মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হও প্রিয়। ও কি বলেছে তোমাকে? এত রেগে গেলে কেন? বলেছে আমার বংশ খারাপ, গালি দিচ্ছিল, খুন করে নাকি ঠিক করেছে, আমার চাচ্চুকেও মেরে ফেলবে। এর প্ল্যানও নাকি হয়ে গেছে। আর নাওফিলের চোয়াল শক্ত হয়ে আসে। ব্যান্ডেজ করা শেষ হলে প্রিয়তাকে ধীর গলায় বলল, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। সাংসারিক চিন্তাভাবনা করো। এসবের দায়িত্ব আমাকে দিয়ে নিশ্চিন্তে বাড়ির সকলের মন জয় করার চেষ্টা করো। সবাই যেন এই অশান্তির মীমাংসা হওয়ার আগেই বলতে পারে তুমি তালুকদার বাড়ির মেয়ে, মির্জার বাড়ির বউ। ওরা যেন তোমাকে নিয়ে গর্ব করতে পারে এমন কাজে মন দাও। এসব মারামারি, কাটাকাটি তোমার জন্য না। তুমি বউমানুষ শিখবে কিভাবে স্বামীর সেবা করতে হয় তা না স্বামীর সাথে পাল্লা দিয়ে মাঠে নেমেছ। আজ থেকে এসব কাজ বন্ধ, আগ বাড়িয়ে এর মধ্যে ঢুকতে যাবে না। ঠিক আছে? হুম। নাওফিল এগিয়ে এসে প্রিয়তার ললাটে অধর ছুঁয়ে বলল, ঘুমাও। আমি ওদিকটা সামলেই ফিরছি। জেগে থাকবে না। বুঝেছ? দ্রুত আসবেন। নাওফিল হেসে চলে গেল। প্রিয়তাও বালিশে মাথা গুজে শুয়ে পড়ে। কয়েক ঘন্টার ব্যবধানে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গভীর হয়েছে বুঝতে পারল প্রিয়তা। পবিত্র সম্পর্ক, তাই হয়তো জটিলটা কম। তার উচিত হবে দুই আম্মুর কথা মেনে চলা, নাওফিলের কথা মেনে চলা, নাওফিলের ওপর ভরসা রেখে গোটা একটা জীবন সুখে কাটানো। নাওফিলকে হারিয়ে কোনো ভুল না করা। সুখ হয়তো এভাবেই আসে। সকালে নিজের পাশে ঘুমন্ত নাওফিলকে দেখে লজ্জায় কুকরে গেল প্রিয়তা। মাঝে এক হাতের সমান দূরত্ব, তারপরেও যেন লজ্জা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল ওকে। নাকের ডগা লাল হয়ে আসে, কান গরম হচ্ছে। এমনটা এই প্রথম হচ্ছে। রাতে কপালে চুমু খাওয়ার ব্যাপারটা ধীরে ধীরে বোধগম্য হওয়ার পরেই প্রিয়তার এই লাজুক দশা শুরু হয়। তখন ঘোরের মধ্যে নাওফিলের কাজটি মাথায় ঢোকেনি। যখন মাথা ঠান্ডা হয়েছিল, তারপর থেকে ঘুম না আসা অবধি নাওফিল পুরো মস্তিষ্কে বিচরণ করে। প্রিয়তা ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7টা বাজে। এত দ্রুত ঘুম ভাঙার কথা না, তারপরেও ঘুমটা ভেঙে ভালো হয়েছে। গোসল করে রান্নাঘরে আসে প্রিয়তা। সবার জন্য আজ সকালের নাস্তা বানাবে সে। কে কি খেতে পছন্দ করে? প্রিয়তা এত শত ভাবতে না পেরে পরোটা বানালো, রুটি করল কয়েকটা, খিচুড়ি আর ফ্রিজ থেকে মাংস বের করে ভুনা করল। 1.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে সব কাজ। এরপর চায়ের পানি বসায়।
একে একে সবাই উঠে বসার ঘরে আসছে। নাজনীন আজ রান্নাঘরে ঢুকে প্রিয়তাকে নাশতার ট্রে সাজাতে দেখে অনেক দোয়া করলেন, চাচিরাও বেশ প্রশংসা করলেন। কিন্তু বৃষ্টি, সাবা, শফি, সুহা সবকিছু একটু একটু টেস্ট করে রেখে দিয়েছে। তাদের ভালো লাগেনি। ডাইনিং টেবিলে পরিবেশন করা হয় প্রিয়তার রান্না। সাফাওয়াত সাহেব খেয়ে কিছু বললেন না। বাকিরাও সেটা অনুসরণ করল, কিন্তু ছোটচাচা এগিয়ে এসে টাকা দিয়ে নজর কাটিয়ে মৃদুলকে বললেন টাকাটা দান করে দিতে। এরপর প্রিয়তার মাথায় হাত রেখে বললেন, শুনলাম সুহা তোমার হাতে গরম চা ফেলেছে। আমি ওকে শাসন করব। তুমি কি হাতে কিছু লাগিয়েছ? না লাগালে সুহার মায়ের কাছে যাও। মলম লাগিয়ে দেবে। চাচা ওটা অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে। সুহা ইচ্ছে করে করেনি। আপনি ওকে বকবেন না, ভুল আমার ছিল। আমি অন্যমনস্ক ছিলাম। তাছাড়া একটুখানি লেগেছে, দেখুন। তেমন কিছু হয়নি। প্রিয়তা হাতটা এগিয়ে দিল। চাচা দেখার আগেই আবার হাত টেনে নিয়ে বলল, দেখেছেন, তুমি তোমার দাদির মতো হয়েছ। সাফাওয়াত সাহেব ফিরে এসে বললেন, প্রিয়তা একটু আমার সাথে এসো। তোমার দাদিজান তোমাকে ডাকছেন। জি বাবা, আসছি। সাফাওয়াত সাহেব কয়েক মুহূর্তের জন্য থমকালেন। পরে চলে গেলেন। দাদির ঘরে পৌঁছাতেই দাদি কাছে ডাকলেন প্রিয়তাকে। এরপর তিনিও টাকা দিয়ে নজর কাটিয়ে বললেন, এটা বকশিশ হলেও রেওয়াজ অনুযায়ী তোমার কল্যাণের জন্য দান করা হবে। তোমার শ্বশুর দিয়েছে। নিজে দিতে পারছে না, বুঝতেই পারছো ওর জন্য এসব সহজ না। আমার জন্যও সহজ না, কিন্তু তোমার কোনো দোষ নেই। যখন ওসব ঘটেছিল তখন তোমার জন্মও হয়নি, তাই তোমার ওপর রাগ করে থাকতে চাই না আমি। তাহলে বাকিদের মতো আমাকেও তুই বলে ডাকবে দাদিজান? আমার দাদিজানও তুই বলে ডাকে। ভালো লাগে শুনতে। মিতা, ও কখনো তুমি বলে ডেকেছে কাউকে? ওর তুইতোকারি স্বভাব ছোটবেলা থেকে। তোমার দাদার সাথে প্রেম যখন, তখনও তুইতোকারি করতো, বিয়ের পর ঠিক হয়েছে। তাই নাকি? কিন্তু সে যে বলে দাদাকে সে প্রচণ্ড সম্মান করত। আমাকে মিথ্যা বলেছে? ও তো মিথ্যুকি। ও যে আরো কত মিথ্যা বলেছে তা তুমি জানো না। তুই করে বলো, নয়তো পরপর লাগছে। আচ্ছা, নিচে গিয়ে টাকা তুষারের হাতে দিবি। বলবি আমি দান করতে বলেছি। আমার কথা বললে তোকে অসম্মান করবে না। প্রিয়তা মাথা দুলিয়ে টাকা নিয়ে চলে আসে। উপরের দুই জেনারেশন যতটা ক্ষোভ মনে পুষেছে, তাদের পরের জেনারেশন তার থেকেও বেশি ঘৃণা করতে শিখেছে। দাদিজান, চেয়ারম্যান সাহেব, চাচা, চাচি, মা সবাই প্রিয়তাকে মানতে পারছে, কিন্তু ননদ আর দেবররা? প্রিয়তা তুষারের সামনে গিয়ে দাঁড়াতেই তুষার পাশ কাটিয়ে চলে যেতে লাগল। প্রিয়তা কপট রাগ দেখিয়ে বলল, কোথায় যাচ্ছ তুষার ভাই? তা দিয়ে তোমার কাজ? দাদিজান টাকাগুলো দান করতে বলেছে। তো করো, আমাকে বলছো কেন? তোমাকে দান করতে বলেছে। নিয়ে যাও। তুষার টাকা নিল। প্রিয়তা পুনরায় বলল, সুহা কি খেতে পছন্দ করে? আমাকে জিজ্ঞেস করছো কেন? তোমার তো ওর ওপর নজর পড়েছে। তাই তোমাকে জিজ্ঞেস করছি। আমি জানি ওর খবর তোমার থেকে ভালো কেউ জানবে না। তুষার কটমট করে উঠল। আজেবাজে কথা বলবে না। ভালোবাসো না বলছো? আমার তো তা মনে হয় না। ভুল মনে হয়। ওকে, নাওফিলকে বলে রাখবো ব্যাপারটা। পরে যদি জানা যায় কিছুমিছু ছিল তখন বুঝবে মজা। নিজের ওই তারছেড়া ভাইকে তো চেনো। তুষার দ্রুত যেতে যেতে বলল, ওর ডাবো চিংড়ি, বিরিয়ানি আর বিফ কারি পছন্দ। প্রিয়তা মুচকি হাসে। এবার নৌফিলের কফি নিয়ে ঘরে যেতে হবে। নাওফিল কফিতে 2 চামচ চিনি নেয়। আম্মু জানিয়েছে সেটা, তাই তার কথানুযায়ী কফি বানিয়ে ঘরে চলে এলো সে। নাওফিল সবেমাত্র ঘুম থেকে উঠে বসেছে। বেলা বাজে 10টা। দরজা ঠেলে প্রিয়তা ঢুকল। বিছানার পাশে, টেবিলের ওপর কফিমগ রেখে সে বিছানার চাদর ভাঁজ করতে করতে বলল, আজ আমি রান্না করেছি, চাচা আর বাবা খুশি হয়ে বকশিশ দিয়েছে, সেটা দান করা হয়েছে। সবাই প্রশংসা করেছে আমার রান্নার। আপনার জন্য বেড়ে আনি? তোমাকে চাই। 12। সাইরা শেখ। নাওফিল কিছু না বলে উঠে আলমারির কাছে চলে যায়। প্রিয়তার উত্তেজনা নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল। ভেবেছিল নাওফিল খুশি হবে, কিন্তু নাওফিলের চেহারা দেখে মনে হচ্ছে না সে খুশি হয়েছে।
নাওফিল ফিরে এসে খাটে বসে রক্তচক্ষু নিক্ষেপ করে প্রিয়তার দিকে। প্রিয়তা ভয়ে ঢোক গিলল। নাওফিল রুক্ষ কণ্ঠে বলল, এখানে আসো। প্রিয়তা এলো। নাওফিল প্রিয়তার হাত টেনে হাতে মলম লাগিয়ে দিয়ে বলল, গতকাল এত কিছু ঘটল তোমার সাথে। ঠিকভাবে হাঁটতে পারছো না, বামহাতের রাঙা ব্যান্ডেজ নিয়ে রান্না করেছ। আমি এসবের অজুহাত দিয়ে তোমার ইচ্ছার বিরোধিতা করব না প্রিয়। তোমার পূর্ণ স্বাধীনতা আছে নিজের মর্জিমাফিক চলার, কাজ করার। আমার কেবল একটাই অনুরোধ, অন্যদের কথা ভাবতে গিয়ে নিজেকে ভুলবে না। বাকি রইল স্বামীর কর্তব্য। নিজের প্রতি যত্নশীল এবং কাজে সাবধানতা অবলম্বন করতে না পারলে তোমার রান্নাঘরে ঢোকা নিষেধ। আমি এক কথা একাধিকবার বলা পছন্দ করি না, দ্বিতীয়বার যেন স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন না পড়ে, সেদিকে খেয়াল রাখবে। ওকে। প্রিয়তা প্রসঙ্গ পাল্টাতে বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হোক, নষ্ট হোক, বিষ হয়ে যাক। ওদিকে গুরুত্ব না দিয়ে হাতের দিকে তাকাও। লাল হয়ে গেছে চামড়া। কি ফেলেছ হাতে? চা ঢালতে গিয়ে পড়ে গেছে। তুমি লেফট হ্যান্ডেড? না। কেন? তাহলে ডান হাতে পড়ল কি করে? কে ফেলেছে চা? সাবা আপু? না। সুহা নাকি? আশ্চর্য, ওরা কেন আমার হাতে চা ফেলবে? নাওফিল চোখ রাঙাল। প্রিয়তা চুপসে যায়। নাওফিল হাতে ফু দিতে দিতে বলল, আমি নির্বোধ না। বউয়ের নালিশ শুনে বোনের সাথেও তর্ক করব না। ওসব তোমাদের ভাবিনন্দের ব্যাপার। আমি শুধু সত্য জানতে চেয়েছি। আশা করছি নেক্সট টাইম থেকে সত্য বলবে। সব সত্য বলতে নেই নৌফিল। তুমি খারাপ মেয়ে নও, খারাপ বউও নও। বরের কান ভাঙানো তোমার স্বভাব না জানি আমি, কিন্তু আমারও জানা উচিত আমার পরিবারে কার কার মনে তোমার জন্য বিদ্বেষ ভাব আছে। আমি পরামর্শ দিতে পারবো তাদের অভিমান ভাঙানোর। সুহা খেতে পছন্দ করে, ওর পছন্দের খাবার রান্না করে খাওয়াও। ও ডাবো চিংড়ি, বিরিয়ানি, বিফকারি পছন্দ ওর। নাওফিল ভ্রু কুচকে তাকাতেই প্রিয়তা বলল, তুষার ভাই বলেছে। নাওফিল প্রাউডভাব নিয়ে বলল, একদিনে ঘেটে ফেলেছ, এক্সিলেন্ট। তাহলে আর কি? আমাকে তো কোনো কাজেই লাগছে না। তুমি একাই যথেষ্ট সবটা সামলানোর জন্য। তাহলে দুদিনের জন্য বাড়ি ছাড়তে পারি আমি। কি বলো? কোথায় যাবেন? কাদের চাচা আর মৌসুমী চাচির খোঁজে। তুহিন ফোন করেছিল, বলছিল খোঁজ পেতে একদিন লাগবে। আচ্ছা। জিজ্ঞেস করবে না, একদিন লাগলে দুদিনের জন্য কেন যাব? স্বামীর খোঁজখবর রাখা শেখো। নয়তো কোনোদিন দেখবে সতীন এনে হাজির করেছে। তোমার যা অবস্থা, মনে হচ্ছে দ্রুত আরেকটা বউ আনতে হবে। প্রিয়তা বিরক্তি নিয়ে তাকায়, কফি মগও এগিয়ে দিয়ে বলে, আম্মু বলেছে, আপনি জীবনে প্রথমবার যে মেয়ের কথা তাকে বলেছেন সেটা। নাওফিল প্রিয়তাকে দ্রুত থামিয়ে ব্যস্ত হয়ে বলল, আম্মু দেখছি আমাকে বরবাদ করে ছাড়বে। বউয়েরা জাত সব এক। স্বামীর দুর্বলতার প্রতি এদের আকর্ষণ বেশি। আমার আব্বু ভুগছেন, তাকে ভুগিয়ে শান্তি নেই, এবার আমাকে ভোগানোর প্ল্যান করছে, তাও তোমার মতো বৌমার সাথে যৌথ পরিকল্পনা করে। আপনার মনে হয় না আপনি বেশি কথা বলেন? নাওফিল চুমু খাওয়ার ভঙ্গিতে দুহাত বাড়িয়ে প্রিয়তাকে কাছে ডেকে বলল, আসো, আমার বেশি কথা বলা বন্ধ করো। কাম ফাস্ট প্রিয়। প্রিয়তা নিমিষে দূরে সরে দাঁড়ালো। পায়ে টান লাগলো, মৃদু স্বরে আর্তনাদ করল ব্যথায়। হাত ও পা আগে থেকেই অবশ হয়ে আসছিল, এবার পুরোদমে অসারতা বৃদ্ধি পেল। নিরুপায় হয়ে খাটের এক কোণায় গাল ফুলিয়ে বসল প্রিয়তা। এরপর আরক্ত চেহারায় বলল, আপনি একজন চূড়ান্ত মাপের নির্লজ্জ পুরুষ। নাওফিল সকালের নাশতা করেই চলে যায়। এটা নিয়ে সাবা আপুরা অয়ন ভাইদের সঙ্গে হাসি তামাশাও করে। বিয়ের পরের দিনই বরের চলে যাওয়া ভালো ইঙ্গিত দেয় না। যদিও ওরা যা ভাবছে তা সত্য নয়, তবু মনটা খারাপ হলো প্রিয়তার। কেমন বিষণ্ণতা ঝেঁকে বসল। দুপুরের খাবার নিলেও প্রিয়তা খেতে পারেনি। বিকেলে নাওফিল ফোন করলে টুকটাক কথা বলে কল কেটে দেয়। সন্ধ্যার পুরোটা সময় ঘুমিয়ে কাটায়। রাতে নিচে নামল না, সাবা আপুরা আজ চলে যাবে। যাওয়ার আগে প্রিয়তাকে দেখতে চায় না সাবা। নাজনীন বেগম সব শুনে সাবাকে বকাবকি করলেন। ধমকে নানা কথা শুনিয়েও দিলেন। মামের মধ্যে অভিমানের সূচনা ঘটল, অথচ সেসব কিছুই জানতে পারল না প্রিয়তা। একরাশ বিষণ্ণতা নিয়ে বালিশে মুখ গুজে পড়ে রইল।
রাত 8টা, নাজনীন বেগম ভাতের থালা নিয়ে হাজির। প্রিয়তা চোখের ওপর হাত রেখে শুয়েছিল। তাকে দেখে দ্রুত গায়ে ওড়না জড়িয়ে উঠে বসে। চেহারা মলিন হয়ে আছে প্রিয়তার। সেটা দেখে নাজনীন বললেন, সাবারা চলে গেছে। যাওয়ার আগে স্বীকার করেছে নিজের ভুলগুলো। ওসব কোনো ব্যাপার না আম্মু। ঘটনার পরিপ্রেক্ষিতে সে এমন বলেছে। ওনার জায়গায় অন্য কেউ থাকলে সেও এসবই বলতো। ওর এসব বলা উচিত হয়নি। সাবা অন্য কেউ নয়, যার ব্যাপারে ও কথা বলেছে সে ওরই ছোট ভাইয়ের বউ। এটা ওর মাথায় রাখা উচিত ছিল। প্রিয়তা খেয়াল করে নাজনীন বেগমের কথার ধাঁচের সঙ্গে নাওফিলের কথার ধরন হুবহু এক। মাছেলে দুজনেরই হঠাৎ নরম হঠাৎ গরম হওয়া স্বভাব। প্রিয়তা ভাতের থালা দেখে বলল, আপনি কষ্ট করে এসব আনতে গেলে কেন? আমি তো একটু পর নিজেই গিয়ে খেয়ে আসতাম। দুপুরে বিশ্বাস করেছিলাম, খেয়েছ? খেতে বসেছিলাম, কিন্তু গলা দিয়ে ভাত নামেনি। এখনো রেখে যাব, রাতে খাওয়া হবে না। আর আমার ছেলে ওখান থেকে ফোনের পর ফোন দিয়ে আমার রাতের ঘুম হারাম করে দেবে। দেখো মেয়ে, আমার রাতের ঘুম ভীষণ মূল্যবান। নিজের স্বামীর জন্য সেটা নষ্ট করি না, সেখানে তোমার পাগল স্বামীর জন্য নষ্ট করব? দ্রুত খেয়ে নাও। আমি তোমাকে খাইয়ে তোমার বরকে খবর পাঠিয়ে তারপর যাব। প্রিয়তা শব্দ করে হেসে ফেলল। নাজনীন অবাক হয়ে বললেন, হাসছ কেন? আপনারা দুজন একই রকম। একদম না, তোমার বর আমাকে কপি করে। প্রিয়তা হেসেই চলেছে। নাজনীন বেগম তাকে খাইয়ে দিচ্ছেন আর নাওফিলের নানা গল্প বলে শোনাচ্ছেন। কথার মাঝে খাওয়া শেষ। এরপর নাজনীন প্রিয়তাকে বললেন নাওফিলকে কল করতে। প্রিয়তা নাম্বার ডায়াল করে নাজনীনকে ফোন দিল। নাজনীন ফোন কানে নিয়ে প্রিয়তার হাসিমুখ দেখছে। এই হাসি দেখে শুধু তার ছেলে কেন, উনি নিজেও মুগ্ধ হয়েছেন। মনে মনে ভাবলেন তার ছেলের পছন্দ একদম তার মতো। কল রিসিভ করেই নাওফিল গদগদ কণ্ঠে বলল, হ্যাঁ বউ বলো। খাওয়া শেষ? কোনো সমস্যা হয়নি তো? সব ঠিক আছে? একা থাকতে পারছো? কাজের চাপ না থাকলে আমি এক্ষুনি চলে আসতাম। কি করব বলো? বুঝোই তো, গুরুত্বপূর্ণ কাজ। না হলে বিয়ের পরের দিন কোন আহম্মক বউ রেখে চলে আসে। কথা বলছো না কেন? প্রিয়, শুনছ? ও বউ, আহাম্মক। বউ নয়, আপনার মা বলছি। ওপাশ থেকে ভীষণ খেল নাওফিল, স্পষ্ট টের পেলেন নাজনীন। ছেলের কথার সুর শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। তার ওই বদমেজাজি ছেলে বউয়ের মন ভোলানোর শিখতে শুরু করেছে। যাক, বাপের মতো হয়নি ভেবে খুশি হলেন তিনি। কিন্তু কথোপকথন দীর্ঘায়িত করতে পারবেন বলে মনে হয় না। তাই ফোন প্রিয়তার কাছে দিয়ে প্লেট নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। প্রিয়তা ফোন কানে দিয়ে বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি হলো? আম্মু চলে গেল কেন? আপনার সাথে কথা বলতে চেয়েছিল তো। কি বলেছেন আপনি? বলো তুমি। ফোন আম্মুর হাতে দিয়েছ কেন? আগে নিজে কথা বলে দিতে পারোনি? নিজে বললেও বাকি। আম্মু চাইলো কথা বলতে, তাই আগে আম্মুকেই দিলাম। আর 1 মিনিট, ফোন আগে দেওয়ার সাথে বলদ শব্দের সংযোগ কি? প্রথম দিন থেকে দেখছি বোবর্গীয় অপমান করে চলেছেন। নিজেকে খুব শেয়ানা মনে করেন? খুব শেয়ানা না হলেও তোমার থেকে বেশি বুদ্ধিমান। এরপর থেকে ফোন করে আগে নিজে কথা বলবে, তারপর বাকিদের ফোন দেবে। কথার যেন নড়চড় না হয়। আম্মুকে কি বলেছেন বলুন তো? যা তাকে বলার কথা নয়। যখন শোনাতে চেয়েছিলাম তখন তো শুনলে না, এখন শুনে কি লাভ? ফোন রাখো। আচ্ছা, এই মেয়ে। ফোন রেখে দেখো। আজ রাতে এসেই তোমাকে সিধে করে ফেলব। সারাদিন পর শান্তিতে বসে একটু কথা বলছি, আর উনি ফোন কেটে দিচ্ছে। আপনিই তো বললেন, ফোন রাখো। রাখতে বললেই রেখে দেবে? বাকি যেসব বলি সেসব শুনে চলো। শুধু আমার থেকে দূরে যাওয়ার পথগুলো অনুসরণ করো। সত্যি করে বলো তো, আমার ওপর আগ্রহ নেই কেন? আমার থেকে ভালো কেউ নজরে পড়েছে? পড়লে? কিছু না, আমি আবার বউকে সন্দেহ করি না। খুবই ভালো বর কিনা। তবে আসলেই কি পড়েছে? প্রিয়তা ঠোঁট চেপে হাসছে। নাওফিল সিয়ামের সাথে কথা বলছে। তাদের কথা বলা শেষে নাওফিল পুনরায় বলল, পাওয়া গেছে। আমাকে যেতে হবে। রাত জাগবে না। ঘুমিয়ে পড়। নিজের খেয়াল রাখবেন। তুমিও। চলবে।
তোমাকে চাই। 13 সাইরা শেখ। সুহার জন্য ডাবচিংড়ি করেছে প্রিয়তা, মৃদুলের জন্য হাঁসের ঝোল। বাকিদের জন্য নরমালি যে খাবার হয় রেগুলার তাই। সুহা আজ কিছু না বলে চুপচাপ খেয়েছে। প্রিয়তা বুঝল, একদিনে বন্ধুত্ব করা সম্ভব নয়। সম্পর্কে সময় দিতে হবে। দুপুরে খেয়ে ছাদে এসেছিল সে। ছাদের দরজা খুলতেই মাথার ওপর পানির ঝাপটা এসে পড়ে। সঙ্গে হাসির শব্দ। প্রিয়তার সামনে তাকিয়ে দেখল, মিরাজ, বৃষ্টি ও শফি দাঁড়িয়ে হাসছে। শফি হাসি থামিয়ে ভালো মেয়ের মতো বলল, সরি, আমরা ভেবেছি সুহা, তুমি তো ভিজে গেলে পুরো কাকভেজা হয়ে গেছো। জলদি গিয়ে চেঞ্জ করে নাও, নয়তো অসুস্থ হয়ে যাবে। তখন আবার ভাইয়াকে সব কাজ ফেলে চলে আসতে হবে বউয়ের সেবা করতে। প্রিয়তা নাক টেনে বলল, তোমার ভাইয়া তোমাদের জন্য গিফট কিনেছিল শফি, এসো সেগুলো নিয়ে যাবে। আমি বের করে রেখেছি সব। ভাইয়া কিনেছে? বৃষ্টি, চল তো গিয়ে দেখি। হ্যাঁ, দ্রুত চল। প্রিয়তাকে এক প্রকার উপেক্ষা করে তাকে পাশ কাটিয়ে চলে গেল সবাই। যাওয়ার আগে বৃষ্টি প্রিয়তার বাহুতে মৃদু ধাক্কা দিয়ে গেল। ধাক্কায় জোর ছিল, পেছনের দরজার সাথে পিঠ থেকে গেল প্রিয়তার। হালকা ব্যথা পেল পিঠে। শিরদাঁড়ার সোজা লেগেছে। কেমন অবশ হয়ে উঠল ক্ষণিকের জন্য। কয়েক মুহূর্ত পর ঠিক হতেই সে নেমে এলো নিচে। ঘরে, বিছানার ওপর বসে ওরা র্যাপিং পেপার খুলে গিফট দেখছে। পুরো ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজের টুকরো, পলিথিন। ওয়াশরুমের সামনে মাটির ফুলদানিটাও ভেঙে পড়ে আছে। মিরাজ বলল, শফি আপু ভুল করে ভেঙে ফেলেছে। কিছু মনে করনি তো ভাবি? না, তোমরা বসো, আমি চেঞ্জ করে আসি। কাপড় নিয়ে প্রিয়তা ওয়াশরুমে ঢুকতেই ভেঙাল শফি। তোমরা বসো। যেন উনি বলবে তারপর আমরা বসব। আমাদের ভাইয়ের ঘর, আমরা বসব, শুব, নাচব, যা ইচ্ছে তাই করব। বৃষ্টি বলল, কাচের গ্লাসটা ফেলা উচিত ছিল, হাতে পায়ে ফুটলে ভালো লাগত। মিরাজ উৎসুক গলায় বলল, আমি ফেলবো আপু? শফি বলল, জিজ্ঞেস করার কি আছে? যেভাবে ইচ্ছে জ্বালাবি ওকে। আম্মু কিছু বলবে না তো? আমি আছি না, কিছু বললে আমি দেখব। প্রিয়তা থ্রিপিচ পরে বাইরে আসতেই বেখেয়ালে কাচের টুকরোর ওপর পা ফেলল। ব্যথায় আর্তনাদ করে উঠে নিচে তাকাতেই দেখল ঘরের ঠিক মাঝখানে পানির গ্লাস টুকরো টুকরো হয়ে পড়ে আছে। বৃষ্টি মেকি চিন্তা দেখিয়ে জিজ্ঞেস করল, ভাবি কি হলো? ঠিক আছো? প্রিয়তা মাথা নেড়ে জানায় সে ঠিক আছে। আসলে যে কেমন আছে তা কিভাবে প্রকাশ করবে? পা কেটে রক্ত বের হচ্ছে। মেঝেতে রক্তের ছোপগুলো শুকিয়ে যাচ্ছে দেখে প্রিয়তা দ্রুত ওয়াশরুমে চলে গেল। পা ধুয়ে, ফুটে থাকা ছোট কাচের টুকরোটা বের করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ওড়না ছিঁড়ে ফেলল, সেটা পায়ে বেঁধে চটজলদি বেরিয়ে এলো। একটু পরেই নাওফিল ফিরবে। দ্রুত ঘর গোছাতে হবে। এভাবে দেখলে ওর খারাপ লাগবে। ব্যথা পা নিয়ে ঘর ঝাড়ু দিল প্রিয়তা। কাচের টুকরো তুলে ঘরের কোণে থাকা ঝুড়িতে রাখল। এরপর ঘর মুছে শান্ত হয়ে বিছানায় বসে শফি জিজ্ঞেস করে, তোমাকে কি দিয়েছে ভাইয়া? প্রিয়তা স্বাভাবিক ভঙ্গিতে 3টি বক্স বের করে দিল। একটাতে ব্র্যান্ডেড পারফিউম, ঘড়ি ও ব্রেসলেট। বৃষ্টি বলল, এসব দেখাচ্ছ কেন? দামি কিছু দেয়নি নাকি? ব্যস্ততায় দিতে ভুলে গেছে। এগুলো বিয়ের শপিংয়ের দিন দিয়েছিল। বিয়ের পর কিছু দেয়নি। শফি প্রিয়তার হাতের দিকে তাকিয়ে বলল, আংটিটা তো সুন্দর। দেখি তো। প্রিয়তা খুলে দেয়। শফি নিজের আঙ্গুলে আংটি পরে বলল, আমার হাতে মানিয়েছে না বৃষ্টি? বৃষ্টি সায় দিল। প্রিয়তা বলল, তাহলে ওটা তুমি রাখো। আমার কাছে আরো কয়েকটা আছে, দেখবে? বৃষ্টি বলল, দেখালে দেখে নাকে? যদি চাও দেখাতে পারো। পরে যেন বলো না আমরা দেখতে চেয়েছি। প্রিয়তা হেসে নিজের গহনার বাক্স বের করে দিল। শফি ও বৃষ্টি নিজেদের ইচ্ছেমতো পছন্দ করে নিল। সুহাও এসে একটা নেকলেস নিয়ে যায়। সবাই চলে গেলে বিছানা ঝেড়ে সবকিছু ঠিকঠাক করে শুয়ে পড়ে প্রিয়তা। ওদের বুঝতে দেবে না বলে স্বাভাবিক থাকলেও ব্যথা পায়, আবার ব্যথা পেয়ে জড়জড় ভাব এসেছে। চোখ জ্বলছে, তাই আলো নিভিয়ে দিল। প্রিয়তার ঘুম ভাঙে নাওফিলের ডাকে। নাওফিল এসে প্রিয়তাকে জাগিয়ে শাওয়ার নিতে ঢুকেছে ওয়াশরুমে। রাত 11টা, নাওফিলের এত দেরি হলো কেন আসতে?
সন্ধ্যার মধ্যেই তো ফেরার কথা ছিল। পরে ভাবল হয়তো কোনো কাজ ছিল। সবাই শুয়ে পড়েছে, কেবলমাত্র নাজনীন জেগেছিলেন। প্রিয়তাকে রান্নাঘরে আসতে দেখে প্রশ্ন করলেন, শরীর খারাপ নাকি? তোমাকে ডাকতে গিয়েছিলাম। ঘুমিয়েছিলে বলে ডাকিনি। একটু আম্মু, জ্বর জ্বর লাগছে। নাজনীন কাজ ফেলে এগিয়ে এসে প্রিয়তার মাথায় হাত রেখে বললেন, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এমন অবস্থায় বেয়াদ্দটা তোমাকে নিচে নামিয়ে দিল? কোনো বোধ বুদ্ধি নেই। বাপের মতো হয়েছে। উনি জানেন না এত রাতে এসেছে তাই খাবার গরম করতে আসলাম। আপনি এখনো জেগে আছেন কেন? অভ্যাস। ছেলেটা বাড়ি না ফেরা পর্যন্ত কি চোখে ঘুম আসে? তুমি উপরে যাও, আমি ট্রে নিয়ে আসছি। গিয়ে শুয়ে থাকো। নড়াচড়া করো না। আচ্ছা। প্রিয়তা উঠে দাঁড়াতেই নাজনীন পুনরায় প্রশ্ন করলেন, তুষার ফুসকা এনেছিল, তোমার জন্য রেখেছিলাম কয়েকটা, ভাতের সঙ্গে নিয়ে আসব? খাবে এখন? প্রিয়তার চটপটে উত্তর, হ্যাঁ, খাবো। নাজনীন হেসে কাজে মনোযোগ দিলেন। ঘরে এসে প্রিয়তা ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়ে। নাওফিল ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বলল, শরীর খারাপ নাকি ম্যাডামের? আম্মু বলল জ্বর। নাওফিল সেটা শুনে দ্রুত ছুটে এসে প্রিয়তার কপালে হাত রাখে। এত জ্বর! আমাকে আগে বলনি কেন? ঘরে জ্বরের ঔষধ আছে? না, তোমকে নিয়ে পারা গেল না। দাঁড়াও দেখছি মেডিসিন আছে কিনা। নাওফিল মেডিসিনের বক্স খুঁজে মেডিসিন পেল না। আম্মুর কাছে থাকতে পারে। নাজনীন ঘরে ঢুকে বললেন, আমি মেডিসিন সঙ্গে নিয়ে এসেছি। দুজন বসে আগে খেয়ে নে। নাওফিল ভাত মেখে প্রিয়তার দিকে তাকাল। নাজনীন প্রিয়তাকে খাইয়ে দিচ্ছেন। অথচ নাওফিল ভেবেছিল কাজটা সে করবে। খাওয়া শেষে নাজনীন চলে গেলেন। প্রিয়তাও শুয়ে পড়ে। নাওফিল বিছানার ওপর বসে বলল, বাড়ির কি অবস্থা? ফোনে চাচির কাছে শুনলাম, শফি বৃষ্টিরা পুরো বিকেল তোমার সাথে ছিল। পরিবর্তন আসছে? ওরা এখন কথা বলছে, আগে বলতো না। আস্তে আস্তে মিশে যাবে হয়তো। বেশ ভালো। তো জ্বর এলো কেন? পুরনো ব্যথায়? নাকি নতুন কাণ্ড বাঁধিয়েছ? আপনার কি আমাকে সমস্যার প্রতীক মনে হয়? তাছাড়া কি? এবার দ্রুত বলো, কি ঘটেছে? আমি কি জানি? জ্বরের আসতে মন চেয়েছে, এসেছে। এখানে আমি কি করতে পারি? আমি কি তাকে ডেকে এনেছি? নাওফিল প্রিয়তার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে গেল। প্রিয়তা খানিকটা সরে যায়। নাওফিল ভ্রু কুঁচকে বলল, ফ্লোরে শুতে চাও? তাহলে আস্তে নেমে যাও। সরতে সরতে পড়ে গেলে ব্যথা পাবে। শুধু শুধু শরীরকে কষ্ট দিয়ে কি লাভ বলো? আপনি একটু সরে গেলেই তো হয়। ঘর আমার, বিছানা আমার, বউ আমার। আমি কেন সরব? আমার তো প্রবলেম হচ্ছে না কাছে আসলে। প্রবলেম তো তোমার হচ্ছে, তুমি সরো। অসুস্থ মানুষকে বিছানা থেকে নামিয়ে দিতে লজ্জা করছে না? আশ্চর্য! আমি কোথায় নামাচ্ছি? আমি তো থাকতে বলছি। শুধু চাচ্ছি, দূরে দূরে না থেকে একটু কাছে এসে শো। কিন্তু সরাসরি বললে তুমি বলতে আমি অসভ্য। কি বলতে না? প্রিয়তা উত্তর দিল না। নাওফিল প্রিয়তাকে কাছে টেনে নিল। প্রিয়তা নড়তেই ওর পায়ের ওপর পা উঠিয়ে দিল। আকস্মাৎ ব্যথা পায় নাওফিলের পা পড়ামাত্র প্রিয়তা আহ করে উঠল। নাওফিলকে বলল, ব্যথা পাচ্ছি নাওফিল। নাওফিল ওকে জড়িয়ে ধরে বলল, আমি ওটাও জোর দিয়ে ধরিনি প্রিয়। মিথ্যা বলো না। পায়ের ওপর থেকে পা নামান, পায়ের পুরনো ব্যথা এখনো আছে। নাওফিল উঠে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে প্রিয়তার পা দেখে বলল, আবার? তোমাকে ইচ্ছে মতো মাইর দিলে শুধরাবে তুমি, প্রিয়? তোমার স্বভাব বদলাতে মার আবশ্যক মনে হচ্ছে। এখনই শুরু করি? শরীরের কোন জায়গাগুলোয় কাটাছেঁড়া বাকি আছে? প্রিয়তা এবারও নিশ্চুপ। নাওফিল বলল, এখনো কাজ ফুটে আছে। ঠিক করে ড্রেসিং করা হয়নি। প্রিয়তার পায়ে ড্রেসিং করে নাওফিল শুয়ে বলল, আমার বোনদের আমি চিনি প্রিয়। কি করব বলো? বোন তো, বড়দের ভুলে ওদের এমন অবস্থা হয়েছে। ওদের কিছু বললে ওরা আরো বাড়াবাড়ি করবে। আমি বাড়ি থাকি না, তোমাকে দেখে রাখি কি করে? এসে ধরে 3বার ওদের মিসবিহেভ দেখলে। যদি চাও ঝামেলা মেটানোর আগ অবধি ও বাড়িতে গিয়ে থাকো। কি কি জানতে পারলেন? দুদিনের কথা বলে 16 দিন পর ফিরলেন। এত সময় লাগলো কেন? ওদের তো পেয়ে গিয়েছিলেন।
তাহলে? নাওফিল হতাশ হলো, বুঝতে পারল প্রিয়তা যাবে না। সে এখানেই পড়ে থাকবে আর এসব সহ্য করবে। লম্বা দীর্ঘশ্বাস ফেলে নাওফিল ধীর গলায় বলল, একটা নাম জেনেছি কিন্তু পরিচিত নয়। খুঁজতে হবে তাকে। কি নাম? মাহিন ইকবাল। প্রিয়তা চমকে তাকাল। বলল, ইকবাল আঙ্কেল? আমি এই নামে একজনকে চিনি। কিন্তু উনি তো দেশের বাইরে থাকতেন। নাওফিল নিজেকে ধাতস্থ করে বলল, তুমি চেনো তাকে? হ্যাঁ, দাদুর বন্ধুর ছেলে। ছোট থাকতে কয়েকবার দেখেছি তাকে। মাঝে মেধা আপুর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন কিন্তু তার আগেই আপুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বলে ওনারা আর আসেনি। নাওফিল হেসে বলল, তোমার এই ইকবাল আঙ্কেলকে যে এবার দ্রুত গ্রামে ফিরতে হবে প্রিয়। তাহের চাচাদের মজুরি একবার অন্তত সরাসরি নিজ হাতে দিক। তোমাকে চাই। 14 সাইরা শেখ। মাস খানেক পর বাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছে প্রিয়তা। সুহারাও আজকাল ওকে জব্দ করার চেষ্টা করছে না। সাফাওয়াত সাহেব সামনাসামনি কিছু না বললেও প্রিয়তা বুঝতে পারছে তিনি প্রিয়তাকে পছন্দ করতে শুরু করেছেন। দুপুরে নাওফিল বাড়িতে ফিরেই চেঁচামেচি শুরু করে দিল। প্রিয়তা সিঁড়ির কোনায় দাঁড়িয়ে বাবা ছেলের তর্ক শুনছে। নাওফিলের ব্যবহারে অত্যধিক উগ্রতা প্রকাশ পাচ্ছে। বাবা অবশ্য তেমন কিছু বলছেন না, বোঝা যাচ্ছে তিনিও অনুতপ্ত তার ভুলের জন্য। নাওফিলের উচিত নয় তাকে এতটা কষ্ট দিয়ে কথা বলা। বাড়ির সকলে ভীতসন্ত্রস্ত অবস্থায় যে যার মতো কোনা খুঁজে আড়াল হয়েছে। প্রিয়তা নিজেও ভয় পাচ্ছে, নাওফিলের এই রাগান্বিত রূপ প্রিয়তার বেশ অপছন্দ। এজন্যই প্রথম দিকে নাওফিলকেও প্রিয়তার অপছন্দ ছিল। রাগ উঠলে নাওফিলের মাথা কাজ করে না। বেপরোয়া স্বভাবের হয়ে যায়। আজও তর্কাতর্কির এক পর্যায়ে ডাইনিং টেবিলের জগসহ কাচের গ্লাস ভেঙে ফেলেছে। বাবারও রাগ উঠে গেল, সেও টেবিলের ওপর থাকা প্লেটগুলো ছুঁড়ে ফেললেন। প্রিয়তা হতভম্ব হয়ে গেল। দুজনের স্বভাবও খানিকটা এক। অনেক ভেবে প্রিয়তা নিচে নেমে একপাশে দাঁড়ায়, তৎক্ষণাৎ নাওফিল ওর দিকে তাকিয়ে ধমকে বলল, ঘরে যাও। প্রিয়তা শুনল না। নাওফিল এবার চেঁচিয়ে বলল, ঘরে যেতে বলেছি না? কথা কানে যাচ্ছে না? এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে। প্রিয়তা শিউরে উঠল, চোখে পানি চলে এসেছে। চোখের পানি ছেড়ে দিয়ে সে খানিকটা উচ্চস্বরে বলে উঠল, যাব না। আপনাদের চেঁচামেচিতে ভাঙচুরে সারা বাড়ি কাঁপছে। আশেপাশে তাকান, দেখুন সবার কি অবস্থা। এসব কোন ধরনের ব্যবহার নাওফিল? বাবা যদি কিছু ভুল করেও থাকে, তাহলে ঠান্ডা মাথায় কথা বলুন। পরিবারের মধ্যে যদি এমন অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন তাহলে বাইরে কিভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি করবেন? সবাই যাদের দিকে তাকিয়ে যাদেরকে ভরসা করে বাঁচছে তাদের যদি এই দশা হয় তাহলে ওদের কি হবে? ঘরের কলহ কমাতে না পারলে গ্রামের কলহ কিভাবে কমাবেন? আমি আছি বলে সমস্যা হচ্ছে? আমি চলে যাব? তবে সমস্যা কমবে? যদি আমি গেলে সব সমস্যা কমে যায় তাহলে আমি চলে যাচ্ছি। একটু সময় দিন, সব গুছিয়ে নিচ্ছি এখনই। সাফাওয়াত সাহেব হুঙ্কার দিয়ে বললেন, বাড়ির বউ কোথাও যাবে না। যেতে হলে ও যাবে। নাওফিলও সমান্তালে চেঁচাল, এখন খুব দরদ দেখাচ্ছ। ওকে তো এনেছিলে ফুপির মতো মারবে বলে। পরিকল্পনাও তো করেছিলে। করনি? এখন মারো, আমিও দেখতে চাই আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস কে দেখায়। এই মেয়েটা এসে ধরে তোমার বাড়ির মেয়েদের উগ্র আচরণ দেখেছে, নিজের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। আজ পর্যন্ত আমি কিছু বলেছি? সুহা, বৃষ্টি, শফি, মিরাজ বা সাবা আপুকে আমি একটা কথাও বলিনি। কি ভেবেছ আমি ভেড়া? ভয় পেয়ে চলি? না। শুধু তোমাদের সম্মান করি, ওদের ভালোবাসি। প্রিয়তা অনুরোধ করেছিল বলে চুপ করে থাকি। কেন ভুলে যায় সবাই, তোমরা যেমন আমার। এই মেয়েটাও তো আমার। আমাকে ভরসা করে এখানে এসেছে। সব সহ্য করে চুপচাপ আমার সঙ্গে থাকছে। একবারও অভিযোগ করেনি, আমার যাতে কষ্ট না হয় তাই সবসময় হাসিমুখ দেখিয়েছে। ওকে চোখের সামনে একটু একটু করে অপমান ও অত্যাচারে দেখেও আমি চুপ ছিলাম এটা ভেবে যে তোমরা তোমাদের অন্যায় বুঝবে, ভুলগুলো শুধরে ওকে কাছে টেনে নেবে। ওর প্রাপ্ত ভালোবাসা ওকে ফিরিয়ে দেবে। প্রিয়তা ঠায় দাঁড়িয়ে রইল। ঝগড়ার মূল কারণ তাহলে সে নিজে। কিন্তু তাকে নিয়ে ঝগড়া হোক এটা সে চায়নি,
চায়নি বলেই নাওফিলকে কিছু বলতো না। আজ এমনটা হতে দিলে অশান্তি বাড়বে বই কমকে না। তাই সে দ্রুত নাওফিলের কাছে গিয়ে ওর হাত ধরে বলল, ঘরে চলুন, এসব নিয়ে পরে কথা হবে। আপনার এখন মাথা ঠিক নেই, যা মুখে আসছে তাই বলছেন। প্লিজ ঘরে চলুন। নাওফিল হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। নাওফিলের সে শক্তির সাথে না পেরে প্রিয়তা চেয়ারের সঙ্গে গিয়ে ধাক্কা খেল। নাজনীন এগিয়ে এসে প্রিয়তাকে ধরে বললেন, নাও, তোমার ছেলে বউয়ের গায়ে হাত তোলাও শিখে গেছে। এটাই চেয়েছিলে না, মেয়েটাকে সাজিয়ে এনে শেষ করতে। সাফাওয়াত এগিয়ে এসে নাওফিলের গালে চড় বসিয়ে দিলেন। নাওফিল আরো ক্রুদ্ধ হয়ে বলল, আমার বউ, আমি মারব কাটব যা ইচ্ছে করব। তোমাদের কোনো রাইট নেই আমাকে কিছু বলার আব্বু। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? না, যে শিক্ষা দিয়েছ তাতে বিয়ের রাতেই ওকে খুন করা উচিত ছিল। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়নি। আজ ওকে শেষ করে সবার মনের ইচ্ছে পূরণ করব আমি। সুহা ও শফি ছুটে এসে প্রিয়তার সামনে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে বলে, ভাবি ভালো ভাইয়া, ওকে মেরো না। আমাদের ভুল, আমাদের শাস্তি দাও। তবুও ভাবিকে কিছু বলো না। নাওফিল কাঠখোট্টা গলায় জবাব দিল, সরে দাঁড়া, ও ভালো হলেও ওর ভাগ্য খারাপ যে ও তালুকদার বাড়িতে জন্মেছে। এ বাড়ির চিরশত্রুর মেয়ে প্রিয়। নাজনীন চড়া গলায় সাফাওয়াতকে বললেন, তোমার ছেলেকে বারণ করো, আমার মেয়ের গায়ে হাত দিলে আমি কিন্তু ওকে ছেড়ে দেব না। প্রিয়তা ভয়ে থরথর করে কাঁপছে। নাওফিলকে দেখে মনে হচ্ছে না সে শুধু হুমকি দিচ্ছে। তুষার, মৃদুল এবং তুহিন এসে নাওফিলকে বলল, ভাই ঠান্ডা হও। দেখো যা হয়েছে, হয়েছে। এখন আর উত্তেজিত হয়েও না। ছোট চাচা, মেজো চাচা এসে নাওফিলের হাত ধরে বললেন, বাইরে চল, ঘুরে আসি। নাওফিল কারোর তোয়াক্কা করল না। প্রিয় অন্যের হাতে মরলে আমার সহ্য হবে না চাচ্চু। তার চেয়ে বরং আমার হাতে মরুক। তাহলে রেগুলার ওকে মারার প্ল্যান করার প্রয়োজন পড়বে না। সাফাওয়াত শক্ত গলায় চেঁচালেন এবার, কে মারতে চাচ্ছে ওকে? হ্যাঁ, মানছি আমি শোধ নিতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের পর কিছু বলেছি? কিছু করেছি? সব সময় চেয়েছি সব ভুলে নতুন করে শুরু করতে। এই মেয়েটার চেহারা যতবার দেখেছি অনুতপ্ত হয়েছি, অনুতাপের আগুনে রাতদিন জ্বলছি। আর কি করব? কি করতে বলছিস? আমি আমার একমাত্র বোন হারিয়েও সবটা মেনে নিয়েছি শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে। তাহলে গতকাল রাতে যারা প্রিয়তাকে মারতে এসেছিল তারা কারা? তারা তোমার নাম কেন বলেছে? তুমি যদি কিছু না বলে থাকো তাহলে ওদের সাহস হবে নাওফিলের বউকে মারতে মির্জা বাড়িতে আসার? বলো কার এত দম আছে? সাফাওয়াত অসহায় গলায় বললেন, আমি সত্যিই কিছু জানি না। নাওফিল ফোন করে সিয়ামকে আসতে বলল। সিয়াম দুজন লোককে নিয়ে আসে। নাওফিল তাদের প্রশ্ন করে, জবাবে তারা সাফাওয়াতকে দেখিয়ে বলল, মির্জা সাহেব বলেছেন আপনার বউকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে। তুষার ক্ষেপে লোকটার চোয়াল চেপে ধরে, কুত্তা, এখানে এসে আমার পরিবারের ঝড় তুলতে চাচ্ছিস? সিয়াম বলল, ভাই যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে সেটার লোকেশন বের করেছে পুলিশ। কোথায়? গ্রামেই। অ্যাকুরেট কোথায় বলতে পারেনি। নাওফিল বলল, এবার কি বলবে আব্বু? এরপর প্রিয়তার দিকে তাকিয়ে বলল, গুছিয়ে নাও, তোমাকে তোমার বাপের বাড়ি রেখে আসব। নাওফিলের বউয়ের তকমাও দ্রুত ঘুচিয়ে দেব। কয়েকদিন সময় দাও, তালাকনামা পাঠানোর ব্যবস্থা করছি। ছোট চাচা চেঁচালেন, এসব কি কথা নাওফিল? সুহা, প্রিয়তাকে ঘরে নিয়ে যা। ভাবির কাছে থাকবি এখন। হুম। নাওফিল বলল, কি করব চাচা? আমি দিনরাত এত চিন্তা নিয়ে পারছি না। বাইরের মানুষকে ঠেকানোর সামর্থ্য থাকলেও ঘরের মানুষকে কিভাবে আটকাবো? প্রিয়তাকে আমি পছন্দ করে বিয়ে করেছি, সংসার করছি। ওর কিছু হলে গোটা গ্রামে আগুন জ্বালিয়ে দিতে পারি, কিন্তু এই বাড়িতে থাকা মানুষগুলো, তাদের কিভাবে ছাড় দেব? তাদের প্রতি কিভাবে নিষ্ঠুর হব? তার থেকে যাদের মেয়ে তাদের কাছে ফিরে যাক। ওখানে ও সুরক্ষিত থাকবে। পাগল হলি? কে কি বলল তা শুনে বউকে এমন অবস্থায় ছেড়ে দিবি? প্রশ্ন যখন পরিবার ও বউয়ের মধ্যে একজনকে বেছে নেওয়ার, তখন বউকে ছেড়ে দিচ্ছি। তোমাদের তো খুশি হবার কথা। সাফাওয়াত তার মেজ ভাইকে বললেন, ওকে বাড়ি থেকে চলে যেতে বল নৌশাদ।
আমি ওর মুখ দেখতে চাই না। নাওফিল তেজ নিয়ে বলল, বাড়িটা আমারও। নৌশাদ চাচা নাওফিলকে টেনে নিয়ে চলে গেলেন। বাকি ভাইয়েরা পিছু নিল। এদিকে নাজনীনও প্রিয়তাকে নিয়ে সোজা নিজের ঘরে গেলেন। ছেলের মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত মেয়েটাকে তিনি নিজের কাছেই রাখবেন। সুহারাও থেকে গেল প্রিয়তাকে সঙ্গ দিতে। দুপুর, বিকাল, সন্ধ্যা বাইরে কাটিয়ে রাতে বাড়ি ফিরল নাওফিল। প্রিয়তা তখন নাজনীনের মাথায় তেল দিয়ে দিচ্ছে। সাফাওয়াত সাহেব ইজি চেয়ারে বসে ম্যাগাজিন পড়তে পড়তে বৌবৌমার গল্প শুনছেন। এমন সময় নাওফিল এসে রুড়োকণ্ঠে বলল, ঘরে এসো। নাজনীন বললেন, আজ রাতে আমার কাছে থাকুক। নাওফিলের কঠিন উত্তর, আমার বউ কোথায় থাকবে সেটা আমি ঠিক করব। প্রিয়তা, ঘরে এসো। প্রিয়তা ভয়ে জর্জর হয়ে বসে। সাফাওয়াত সাহেব বললেন, প্রিয়তার যখন ইচ্ছে হবে ও তখন যাবে। কেউ যেন জোর করে ওকে নিয়ে না যায়। নাজনীন। নাওফিল সেসব গুরুত্ব না দিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে বলল, এখন না আসলে, ও ঘরের দরজা তোমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। ভাবার সময় নেই, এক্ষুনি উত্তর চাই আমার। আসবে নাকি আসবে না? প্রিয়তা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। নাজনীন ধমকে উঠে বললেন, নিয়ে যাচ্ছিস ভালো কথা, কোনোরকম উঁচু গলাও যেন না শুনি। নাওফিল চলে গেল। নাজনীন কোমলস্বরে বললেন, যাও, কিছু বলবে না। রাগ পড়ে গেছে, তাই নিতে এসেছে। প্রিয়তা মাথা দুলিয়ে যেতে যেতে শুনল, এই মেয়েটাকে মারতে চেয়েছিলে? ছি, মেয়েটা বৃষ্টির বয়সী। ওর দিকে তাকিয়ে নিজের মেয়ের কথা একবার ভাবলে না? কি একগুঁয়ে জেদ ধরে বসে আছো? এতদিন কিছু বলিনি কারণ তুমি বলেছ এটা তোমার বোনের বিষয়। কিন্তু আমি আমার বৌমার বেলায় চুপ থাকব না। আমার ছেলের জীবন আমি এসব প্রতিশোধের আগুনে জ্বলতে দেব না। কথাটা মনে রেখো। তোমাকে চাই। 15। সাইরা শেখ। ঘরে এসে নাওফিলকে পেল না প্রিয়তা। মিনিট 10 পর এলো নাওফিল। হাতে একটা প্যাকেট। ঘরে ঢুকে সে প্রথমে দরজা লাগালো, প্যাকেটটা ওয়ার্ড্রোবের ওপর রাখল, ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে ফিরে এসে শার্ট পাল্টে নিল। এতটা সময় পুরো ঘর নিস্তব্ধতায় ছেয়েছিল। প্রিয়তা নতজানু হয়ে বসে আছে। দুটো চোখ বেরিয়ে আছে শুধু। নাওফিল বিছানায় বসে ফোনে চোখ রেখে বলল, খেয়েছ? প্রিয়তার গলা ধরে আসে। কথা বের হয় না। নাওফিল এবার এগিয়ে এসে প্রিয়তাকে সোজা করে বসাল। ভয় করছে? নিঃশব্দে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল প্রিয়তার। তোমাদের মেয়েদের একটা মোক্ষম অস্ত্র হলো এটা। নাওফিল আলতো হাতে প্রিয়তার চোখের নিচে জমা পানি মুছে বলল, অশ্রু দিয়ে যুদ্ধ জয় করার ক্ষমতা রাখো। আমার মতো মানুষ তো সামান্য ব্যাপার। দেখি এদিকে আসো। প্রিয়তা আসল না। সকলের সামনে তখন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কত কথা শুনিয়েছিল। নিজ হাতে ওকে খুন করতে চেয়েছে, বাপের বাড়ি পাঠাতে চেয়েছে, তালাক দিতে চেয়েছে। এত কিছুর পরেই মিষ্টি কথায় গলে গিয়ে নাওফিলের বুকে লুটিয়ে পড়তে রাজি নয় সে। তারও আত্মসম্মান আছে, অহম আছে। তার সেই অনুভূতিতে নাওফিল আজ বিচ্ছেদের সুর তুলল। তাকে সস্তা মনে করে যে নাওফিল ভুল করছে সেটা নাওফিলকে বুঝতে হবে। আমাকে ও বাড়িতে পাঠিয়ে দিন। নাওফিল স্তব্ধ হয়ে গেল। প্রিয়তার বাহু ছেড়ে বলল, কি বললে? থাকবো না এখানে। যদি পাঠাতে না চান তাহলে মেরে ফেলুন। কথা দিচ্ছি আমার বাড়ি থেকে কেউ আপনার দিকে আঙ্গুলও তুলবে না। এতে যদি আপনার চিন্তা কমে তবে সেটাই করুন। নাওফিল রেগে গেল। প্রিয়তার গাল চেপে ধরে বলল, কথা বলার আগে দুবার ভাবো না। নেক্সট টাইম যেন এমন না শুনি, প্রিয়। প্রিয়তা মুখ ফিরিয়ে বলল, আপনি ভাবেন? না ভাবলে আজ, এখানে, আমার ঘরে, আমার সাথে বসে থাকতে পারতে না। ব্যথা পাচ্ছি নাওফিল। ছাড়ুন নয়তো আমিও। কি করবে, করো। নাও ছেড়ে দিলাম। প্রিয়তা নাওফিলের হাতে কামড় বসালো। নাওফিল বাম হাত এগিয়ে দেয়, প্রিয়তা সেই হাতেও কামড় দিল। একবার, দুবার, তিনবার। শেষে রাগ না কমায় ঘাড়েও দাঁত বসিয়ে দিল। এরপর শান্ত হয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। নাওফিল দাগগুলোর দিকে এক নজর তাকিয়ে বলল, আর কামড়াবে? নাকি লাইট অফ করে আসব? প্রিয়তা শুয়ে পড়ে উত্তর না দিয়ে। নাওফিল লাইট অফ করে প্রিয়তাকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, সরি প্রিয়।
এক্সট্রিমলি সরি। আমি কথাগুলো ওভাবে না বললে কি করে জানতে এ বাড়ির মানুষগুলো তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে। আজ ওরা এই নাওফিলকে ছেড়ে প্রিয়তাকে সঙ্গ দিয়েছে, নিজের বাড়ির ছেলেকে ফেলে শত্রুর বাড়ির মেয়ের পক্ষ নিয়ে কথা বলেছে। তুমি কি এমনটা চাওনি? সবাই সব ভুলে নতুন করে শুরু করেছে। এখন যদি সেই রহস্যের সমাধান করি সেটা বেটার হবে না? একটা ধাক্কা তাও অনিচ্ছাকৃত ভাবে দিয়ে ফেলেছি, ভুলটা ক্ষমা করা যায় না? কথা বলো প্রিয়। রাগ না কমলে আরো শাস্তি দাও। তবুও কিছু বলো। আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। প্রিয়। প্রিয়তা পেটের ওপর থেকে নাওফিলের হাত সরিয়ে দিল। নাওফিল চাপা স্বরে বলল, বুঝেছি, তুমি আসলেই ভালো কথার মেয়ে না। ভালো নাওফিলকে তোমার সহ্যই হয় না। এবার যতগুলো দাঁতের ছাপ বসিয়েছ আমার শরীরে ততগুলো ফেরত পাবে। বলেই প্রিয়তার ঘাড়ে কামড় বসালো নাওফিল। প্রিয়তা হতভম্ব হয়ে গেল। নাওফিলের হাত ধরতে গেলে নাওফিল ওর দুটো হাত একসাথে এক হাতের মুঠোয় চেপে মাথার উপরে ধরে বলল, এবার কি করবে? চেঁচাবো? প্রিয়তা চেঁচাতে পারল না। তার পূর্বেই নাওফিল সেই অস্ত্রকে অচল করে ফেলার ব্যবস্থা করে ফেলল। চোখ বড় বড় করে তাকিয়ে প্রিয়তা কেবল নিজের অসহায়ত্ব দেখল। এই মানুষটার সাথে সে কখনো পেরে ওঠে না। না বলে, না বুদ্ধিতে। মাহিন ইকবাল, তার ছেলে সৌমিক এবং ভাই নয়ন ইকবালকে বেঁধে রাখা হয়েছে। সম্মুখেই মির্জা ও তালুকদার গোষ্ঠী বসে আছে। নাওফিল সবাইকে কিছু বলবে বলে এক করেছে আজ। প্রিয়তা ঘোমটা টেনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। সবাই মিটিমিটি হাসছে, ভীষণ লজ্জাজনক পরিস্থিতি। তার মধ্যেই এমন চোরের মতো বেঁধে রাখা তিনজনকে দেখে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। নাওফিলের নিজেরও অস্বস্তি হচ্ছে। শার্টের হাতার জন্য হাত ঢাকলেও কাঁধের ব্যবস্থা করা গেল না। যা একটু কলার মেলে রেখেছিল তুষার এসে সেটা জনসম্মুখে বের করে দিল। রাগে রিরি করছে শরীর। আজকের ঝামেলাটা মিটুক, তুষারকে সে পরে দেখে নেবে। নাওফিল একে একে তাহের, কাদের, রহিম, মৌসুমী সহ কয়েকজনকে উপস্থিত করল। এরপর সকল তথ্য প্রমাণ দিল যে কারা দুপরিবারে সন্দেহ, হিংসা, প্রতিশোধ স্পৃহা জাগ্রত করেছে। কিন্তু কেন, কার কথায় করেছে সেটা জানা বাকি। নাওফিল বলতে শুরু করল, আমার দাদা মুসা মির্জা এবং ইউনুস তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু খালেদ মোরশেদ। প্রথম দিকে সে কেবলমাত্র তালুকদারদের ঘনিষ্ঠতা পেয়েছিল, পরে আমার দাদু তাদের মধ্যে চলে আসেন। ঘটনার সূত্রপাত এখান থেকেই। আমি একটা একটা করে ঘটনা বলে সময় নষ্ট করব না। সংক্ষেপে পুরো ঘটনা জানাবো। তালুকদার ও মির্জার বন্ধুত্ব খালেদ দাদুর পছন্দ ছিল না। প্রথমে তার নজর লাগে, পরে হিংসায় জ্বলে ওঠেন। তার কোনো একটা খারাপ সময়ে তিনি তালুকদারদের কাছে পাননি। পরে তাকে অসহায় হয়ে মৃত্যুকে বেছে নিতে হয়। তার ধারণা মির্জারা না থাকলে তার এই দশা হতো না, তালুকদার তার বন্ধুত্ব সঠিকভাবে নেভাত। তাই পুরো দোষটা গিয়ে পড়ে মির্জাদের ওপর। এবং তিনি তার মৃত্যুর সময় ছেলেদের জানিয়ে যান তাকে যেমন অসহায়ভাবে চলে যেতে হচ্ছে, ঠিক তেমন করেই যেন বাকি দুজনকে যেতে হয়। এই বন্ধুত্ব যেন টিকতে না পারে। তার সেই রত্ন এই মাহিন ইকবাল ও তার ভাই নয়ন ইকবাল, খালেদ দাদুর ইচ্ছে এবং আদেশ, জানপ্রাণ দিয়ে পূরণ করেছে। আমার ফুপিকে প্রেমের ফাঁদে যে ফেলেছিল সে এই নয়ন ইকবাল। বিয়ের রাতে পালিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে যিনি ওয়াদা ভঙ্গ করেন তিনি এই ব্যক্তি, আমার ফুপিকে ফাঁস দিয়ে হত্যা করে যিনি ঝুলিয়েছিলেন তিনি এই মহান ব্যক্তি, যাকে বিশ্বাস করে তালুকদাররা নিজেদের পাশে রেখেছিল এতগুলো বছর, সে তাদের সাথে থেকে সুন্দর করে দাবার ছক সাজিয়েছে, অথচ কেউ জানতে পারল না। এতগুলো বছর একনাগারে বন্ধুত্বে শত্রুতা সৃষ্টি করেছে, একে অপরকে জান নেওয়ার খেলায় উস্কে গেছে মাহিন ইকবাল, এই তাহের চাচাদের টাকা দিয়ে কিনেছে এরা, দেশে না থেকে নিজেদের সেফ করে ভালো মানুষের নাটক বছরের পর বছর এত সুন্দর করে চালিয়ে যাওয়া সহজ নয়। তাদের পরিশ্রম বেশ প্রশংসার যোগ্য, কিন্তু সামান্য একটা বদদুয়া ও হিংসা আজ এত বছর ধরে এতগুলো মানুষকে যেভাবে পোড়ালো, তারপর এরাই ঠিক করবে আপনাদের কি করা উচিত। আমি শুধু এতটুকু বলবো, আপনার বাবা একজন স্বার্থপর মানুষ ছিলেন ইকবাল আঙ্কেল, যে নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব শব্দটিকে কলুষিত করেছে। সে মির্জাদের জন্য বন্ধু হারায়নি, হারিয়েছে নিজের স্বভাব ও দোষের জন্য।
আর আপনাদের নিচু মনমানসিকতা আজ এখানে এই নিকৃষ্ট পরিস্থিতি সৃষ্টি করেছে। আপনাদের বোঝানো আমার কেন কারোর পক্ষে সম্ভব না। বোঝার হলে অনেক আগেই বুঝতেন, এত বছর ধরা খাওয়ার অপেক্ষা করতেন না। মাঝের অনেক কথা, অনেক গল্প, অনেক কাহিনী বাদ দিয়েছি, যেটুকু প্রয়োজন শুধু সেটা বললাম। এত বছরের সকল প্রমাণও আপনাদের হাতে তুলে দিলাম। এবার আপনারা দেখুন, ওনাদের কি বিচার করবেন। কথাগুলো বিতৃষ্ণা নিয়ে বলে সকলের সামনে থেকে সরে এলো নাওফিল। মূলত, এত তুচ্ছ একটা কারণে বৃহৎ এই যুদ্ধ হয়েছে ভাবলেই রক্ত টগবগ করে ফুটছে। সহ্য করতে পারছে না, ফুপির কথা মনে আসলে এই মানুষগুলোকে জীবিত দাফন করে ফেলতে ইচ্ছে করছে। কিন্তু প্রমাণের খাতিরে বাঁচিয়ে রেখেছে। গ্রামের মানুষ উত্তেজনায় ফেটে পড়েছে। কেউ কেউ ইটপাটকেল ছুড়তে শুরু করেছে, তুহিন তাদের কঠোরতা দিয়ে আটকাচ্ছে। মাঝে মাঝে সুযোগও দিচ্ছে সকলের আড়ালে। ইকবাল সাহেবের পক্ষ থেকে অনেকেই আসে, কিন্তু তথ্য প্রমাণের সাপেক্ষে কিছু বলতে পারছে না। সাফাওয়াত বললেন, আমাকে ক্ষমা করবেন চাচাজান, আপনি ঠিক করুন ওদের কি করা হবে। ইউনুস সাহেবের বুকের ওপর এতগুলো বছর যে শক্ত অপরাধবোধের পাথর ছিল তা নেমে গেল। নিজের ছেলেকে এতগুলো বছর বিনাদোষে দূরে রেখেছেন, কত অভিশাপ দিয়েছেন ভাবলেই চোখ ভিজে আসছে। সবাই অপেক্ষা করছে তার বিচার শোনার জন্য। তিনি কি বলবেন জানতে জনস্রোত থেকে চিৎকার ভেসে আসে। অবশেষে তালুকদার সাহেব নিজের নাতনিকে ডাকলেন। নাওফিল তার উদ্যোগ দেখে বেশ বিরক্ত। প্রিয়তাকে ডাকা মানে নাওফিলের এত কষ্ট নদীতে ফেলে দেওয়ার সমান। ইউনুস সাহেব বললেন, এদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা তালুকদার বাড়ির মেয়ে ওরফে মির্জা বাড়ির বউ নেবে। নাওফিল প্রিয়তাকে ইশারা করে নিজের মতামত জানায়। প্রিয়তা সেটা নাকচ করে দিল। নাওফিল রেগে এগিয়ে আসতেই সাফাওয়াত বাধা দিয়ে বলেন, চাচাজান যা বলেছেন যথার্থ বলেছেন। প্রিয়তাকে নিতে দাও সিদ্ধান্ত। প্রিয়তা লম্বা শ্বাস নিয়ে বলল, আপনাদের শাস্তি দিলে যদি যাদের হারিয়েছি তাদের ফিরে পাওয়া যেত তবে শাস্তিই দিতে চাইতাম আঙ্কেল। কিন্তু সেটা করে বিশেষ কোনো লাভ হবে না। এজন্য আমি চাই না আপনাদের শাস্তি হোক। আপনাদের শাস্তি দিলে আপনাদের ভেতরে থাকা হিংস্র মানসিকতা ও প্রতিশোধ পরায়ণতা আজীবন এমনই থেকে যাবে। কমার বদলে বরং প্রতিশোধস্পৃহা বেড়ে যাবে। জানি ছেড়ে দিলেও এই নিশ্চয়তা দিতে পারবো না যে আপনি বা আপনারা নিজেদের সংশোধন করবেন। আমি চাইব আপনারা নিজেদের ভেতরকার কথা ভাবুন, এই গ্রামের দিকে তাকিয়ে দেখুন, সবাই সুখে আছে, শান্তিতে আছে, যেমনটা থাকতে চেয়েছিল। আপনারা চাইলে এরা ঠিক এভাবেই সুখে শান্তিতে থাকতে পারবে। শুধু একবার সবার কথা ভেবে সে চেষ্টা করে দেখুন। আজ আমি আপনাদের জন্য জেল, সংশোধনাগার, কিংবা মৃত্যু নয় ক্ষমা বরাদ্দ করলাম। আপনাদের শাস্তি এটাই যে আপনাদের কোনো শাস্তি দেওয়া হবে না। আজ আপনার পরিবারের সুখের কথা চিন্তা করে, পুনরায় হত্যার বা শাস্তির পালাবদলের সূচনা না করে, সমাপ্তি টানলাম এই প্রতিশোধের। আজ সূচিত হবে শান্তি, কিন্তু পুনর্বার আপনাদের এমন সুযোগ দেওয়া হবে না। এরপর যদি আপনারা এরকম কিছু করার চেষ্টা করেন, কারোর ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমার স্বামী যা চাইবেন আমি তাতেই সম্মতি দেব। আপনাদের জীবনের পরোয়া করব না। প্রিয়তা অসহায় গলায় সাফাওয়াতকে প্রশ্ন করল, বাবা আপনার কোনো আপত্তি আছে? জানি আমার রায় অনেকের অপছন্দ হবে। সবাই শাস্তি চায় ওদের। আমি চাই, আর কোনো প্রাণ যাতে না ঝরে, আর কোনো রক্তপাতের সূচনা যাতে না ঘটে। এবার ওরা যদি নিজেদের সংশোধন করতে না পারে, তাহলে আর কিছু বলার নেই আমার। আপনাদের যেটা ভালো মনে হবে, সেটাই করবেন। সাফাওয়াত গর্বে বুক ফুলিয়ে বললেন, তুমি যা বলেছ তাই হবে। আজকের পর থেকে এই বিষয়টা নিয়ে দ্বিতীয়বার কোনো কথা উঠবে না। গ্রামে জানিয়ে দাও, আগামী সপ্তাহব্যাপী উৎসব হবে। মৃদুল অসন্তোষ নিয়ে বলল, কোনো কারণ ছাড়া? এটার জন্য তো আজ থেকেই উৎসব করা যায়। সাফাওয়াত সাহেব বললেন, কারণ ছাড়া নয়। আগামী সপ্তাহে নাওফিল ও প্রিয়তা মায়ের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন করা হবে। প্রীতম বলল, তাহলে সকল নিয়ম মেনেই বিয়েটা হোক। আজকেই আমরা আমাদের মেয়েকে বাড়ি নিয়ে যাব। বিয়ের পর বরের সাথে একবারে শ্বশুরবাড়ি আসবে। নাওফিল ফোঁস করে উঠল। প্রীতমের দিকে না তাকিয়েই বলল, শালা জিনিসটাই খারাপ। এরপর প্রিয়তাকে চোখ রাঙাল।
প্রিয়তা গতকালের ঘটনার মোক্ষম জবাব দিতে ভুলল না। তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। নাওফিল কিছু বলতে পারল না। গ্রামের এতগুলো মানুষের সামনে সে বউপাগল প্রমাণিত হলে কদর কমে যাবে। কেউ ওকে ভয় পাবে না। প্রিয়তাকে সবাই কাজে লাগানোর চেষ্টা করবে, এমন হতে দেওয়া যাবে না। দুর্বলতা প্রকাশ করলে শত্রুর শক্তি বেড়ে যায়। তোমাকে চাই। 16। সাইরা শেখ। বাড়ি ফেরার পর থেকেই নাওফিল প্রিয়তাকে লাগাতার ফোন করছে। রিসিভ হচ্ছে না কল। ওদিকে প্রিয়তাও মগ্ন কাজিনদের আড্ডায়, ফোন নামক বস্তুটি মাথাতেই নেই ওর। বিকালে শপিংয়ে যায় ওরা। প্রিয়তার জন্য হলুদের শাড়ি, বিয়ের শাড়িসহ প্রয়োজনীয় সব জিনিস কেনা হলো। গাড়ির বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে প্যাকেটগুলো দেখছে প্রিয়তা। মেহেক এসে পাশে দাঁড়িয়ে বলল, কেমন লাগছে আপু 2 বার বিয়ে করতে পেরে? হ্যাঁ, বর একটাই, বিয়ে একই মানুষের সাথে হচ্ছে, বাট বিয়ে শুনলেই একটা অদ্ভুত ফিলিং কাজ করে। তাই না? প্রিয়তা মেহেকের কান টেনে বলল, খুব পেকেছিস। তোর বর কই? কেন ওরও কান টানবি? সম্পর্কে বড় এবং বন্ধু হওয়ায় শুধু টানব না, ছিঁড়ে ফেলব। আমার বোনকে 2 মাসে পাকিয়ে ফেলেছে। কত বড় সাহস! ইমতিয়াজ মেহেককে ছাড়িয়ে নিয়ে বলল, খবরদার, আমার বউয়ের কান ধরবি না। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল, বউয়ের বরবোনকে সম্মান জানাতে ভুলে গেছো জামাই? ব্যাপারটা ঠিক মেনে নিতে পারলাম না। সম্মানে বাঁধল, এখন যদি কিছু করি সে দায় কিন্তু একান্তই তোমার, আমার নয়। ইমতিয়াজ ক্ষমা চাওয়ার ভঙ্গিতে হাতজোড় করে বলে, আমার ভুল হয়েছে। সম্মানের সাথে বলছি, অনুগ্রহ করে আমার বউয়ের কান টানবেন না। এইটুকুন কান তার, ছিঁড়ে গেল সবাই আমাকে কানছেড়া মেহেকের বর বলবে। শুনতে অদ্ভুত লাগবে না? মেহেক লাফিয়ে আহ্লাদি গলায় বলল, আপনিও? আমি আপনাদের কারোর সঙ্গেই আর কথা বলবো না। ইমতিয়াজ, প্রিয়তা হেসে উঠল। মেহেক বুকের ওপর হাত গুজে গাড়ির অপর পাশে গিয়ে দাঁড়ায়। প্রিয়তা দীর্ঘশ্বাস ফেলে বলল, যান, জনাব। দ্রুত বউয়ের রাগ ভাঙান। নয়তো সে সত্যিই কথা বলা বন্ধ করে দেবে। গো ফাস্ট। ইমতিয়াজ হেসে চলে যায়। প্রিয়তা ভাবল নাওফিলকে ফোন করে এখানে আসতে বলবে। বাইকে আসলে 15 মিনিটও লাগবে না। কিন্তু পরে খেয়াল করল সে তাড়াহুড়োয় ফোন না নিয়ে চলে এসেছে। সবাই বাড়িতে ফিরল সন্ধ্যা 7টায়। বাড়ি ফিরেই সবার চক্ষু চড়ক গাছ। সবার থেকে বেশি অবাক হল প্রিয়তা। বসার ঘরে জামাইয়াদর চলছে, সকলের মাঝে পিষ্ট হচ্ছে বেচারা নাওফিল। দাদিনানিরা চেপে ধরেছে তাকে। এ কথা, সে কথা। অস্বস্তিতে বসে থাকতে পারছে না সে। চেহারা কেমন ফ্যাকাশে হয়ে আছে। প্রিয়তাকে দেখামাত্র সে দাঁড়িয়ে পড়ে। প্রিয়তা এগিয়ে গেল। নাওফিল বলল, ফোন কোথায়? প্রিয়তা কিছু বলতে যাবে তার আগেই নাওফিল যেতে যেতে বলল, ঘরে চলো, কিছু কথা আছে। আমাকে দ্রুত ফিরতে হবে, তাই টাইম ওয়েস্ট করো না। প্রিয়তা ধীরপায়ে হাঁটছে দেখে নাওফিল তাড়া দিল, কি কচ্ছপের মতো হাঁটছ? দ্রুত এসো নয়তো সবার সামনে কোলে তুলে আনব। তোমার কোলে চড়তে ইচ্ছে করলে আমার কোলে নিতে আপত্তি নেই। প্রিয়তা নাওফিলের কথা শুনে দ্রুত পা চালালো। দেরি করা যাবে না, নয়তো সত্যি সত্যি কোলে তুলে ফেলবে। ঘরে পৌঁছে নাওফিল সরাসরি প্রশ্ন করে, এখানে থাকতে রাজি হলে কেন? নাওফিলের প্রশ্ন এড়িয়ে প্রিয়তা বিছানায় আরাম করে বসল। ঘরে ঠান্ডা পানি এনে রেখেছে নিতু। প্রিয়তা পানি পান করে বলল, সামনেই তো ছিলেন। জানেন না কেন রাজি হয়েছি? আপনার ভাগ্য ভালো বিয়েটা অস্বীকার করিনি। আমি তো ভেবেছিলাম সবাইকে বলবো ঝগড়া মেটাতে বিয়ে করেছি, ঝগড়া মিটে গেছে, এখন বিয়ে ক্যান্সেল। আমি নতুন করে ভালো ছেলে দেখে বিয়ে করতে চাই। কিন্তু বাড়ির সম্মানের কথা ভেবে এমন করতে পারলাম না। নাওফিল রেগে তাকায়। প্রিয়তা দরজার আড়ালে থাকা ছাটির দিকে এক নজর তাকিয়ে বলল, দেখুন আয়নায়, নিজের এক্সপ্রেশন দেখুন। এই রোগটক ফুলে যাওয়া চেহারা দেখতে কার ভালো লাগবে? কোথায় নরম মিষ্টি চেহারা দেখব, প্রশান্তি লাগবে, তা না। এই প্যাঁচামুখো চেহারা দেখে দিন খারাপ করছি। নাওফিল চোখ রাঙিয়ে বলল, তাই না? ইয়েস, একদম তাই। নাওফিল প্রিয়তার পাশে বসে। তাকে কিছুটা অস্বাভাবিক লাগছে। চেহারা দেখে মনে হচ্ছে কিছু নিয়ে ভীষণ চিন্তিত।
প্রিয়তা ইশারায় দরজার দিকে তাকাতে বলল। এবার নাওফিলও দরজার আড়ালে থাকা মেহেককে দেখে স্বাভাবিক স্বরে বলল, প্রবলেম আমার নাকি তোমার, একটু ভেবে দেখ তো। ভালো মুখ তোমার সহ্য হয়? ট্রাই করে দেখিনি কতটা কাজে দিয়েছে? নিজে ভেবে বলো, তুমি কি পরিমাণে জেদি আর ঘাড়ত্তারা। একজন বুদ্ধিমান পুরুষ বউকে এত খোঁচায় কি করে? আপনাকে সহ্য করা অসম্ভব ব্যাপার। মেহেক চলে যেতেই প্রিয়তা নিজেকে ধাতস্থ করে বলল, এবার বলুন কেন এসেছেন? শাস্তি দিতে। আমার কথা একবারও না ভেবে চলে আসার শাস্তি নেবে না? প্রিয়তা চোখ রাঙায়। নাওফিল এজন্য আসেনি। কেন সত্য বলছে না? না বললে, চলে যান। আমি ক্লান্ত, রেস্ট নেব। নাওফিল প্রিয়তার ক্লান্ত চেহারা দেখে আকস্মাৎ একটি কাণ্ড ঘটিয়ে বেরিয়ে গেল। প্রিয়তা হতবাক হয়ে চেয়ে আছে। আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় সে। লালচে হয়ে মুহূর্তেই ফুলে উঠেছে ঠোঁট। প্রিয়তা রাগ চেপে দাঁতে দাঁত পিষে বলল, এই মানুষ শোধরানোর না। অসভ্য, নির্লজ্জ পুরুষ। রাতে ঘর থেকে বের হলো না প্রিয়তা। মেহেকরা ঘরে এসে সে কি হাসি ঠাট্টা। বাকিদেরও ডেকে ডেকে বলছে নিজেদের অনুমান করা ঘটনা। লজ্জায় প্রিয়তার মুখ একটুখানি হয়ে গেল। ছোট বোনদের সামনে এভাবে লজ্জায় পড়তে হবে কখনো ভাবেনি প্রিয়তা। মেহেক উৎসুক দৃষ্টি মেলে বলল, আপু, তোকে ভাইয়া ও বাড়িতেও এমন করে রাখে নাকি? শ্বশুর শাশুড়ির সামনে বের হোস কি করে? থাপড়ে গাল লাল করে দেব বেয়াদব। কেন? কেন? তোমরা দেখিয়ে দেখিয়ে রোম্যান্স করতে পারবে আর আমি বললেই দোষ? কি তুবা আপু, তুমি কিছু বলো। তুবা আপু মেহেকের কান টেনে বলল, পাকা হয়েছিস অনেক। দেখছিস বড় আপু স্বামীর ভালোবাসার চাপে পড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, ফুলে টুলে যাচ্ছে, দেখ ঘাড়ের কাছটায়, চিহ্নগুলো দেখেও কেন খোঁচাচ্ছিস? তোর ঢেকে রাখা চিহ্ন দেখে আমি কিছু বলেছি? মেহেক দ্রুত ওড়না ঠিক করে বলল, একদম না, আমার কোনো চিহ্নটিহ নেই। মিথ্যে বলছো তুমি। তুবা হেসে বলল, আমার বোনগুলো এ কাদের খপ্পরে পড়েছে? আল্লাহ, কেমন বর পেয়েছে এরা। বরগুলো এদের দেখলেই ঝাঁপিয়ে পড়ে মনে হচ্ছে। আমার কোমলমতি বোনগুলোর এই অবস্থা দেখে সহ্য করতে পারছি না। আহ, কি কষ্ট। প্রিয়তা রাগত স্বরে বলল, ভুলে যেও না বিয়ের প্রথম দিকে তোমারও এই দশা ছিল আপু। আমার কাছে কিন্তু প্রমাণও আছে। দেখাবো ছবিগুলো? তুবা হাসি থামিয়ে বলল, ভালো কথা মনে করিয়েছিস। তোর এই লুকে দুটো ছবি তুলে রাখতে হবে যাতে শুধু আমার ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করতে না পারিস। দেখি সুন্দর একটা পোজ দে। প্রিয়তা রাগে গোজগোজ করছে। নাওফিলকে সে ছাড়বে না। একদম ছাড়বে না, এর শোধ যত দ্রুত সম্ভব তুলবে প্রিয়তা। রাত 11টার দিকে নাওফিলকে কল করে প্রিয়তা। সবাই চলে গেছে, কথা বলার জন্য এটা উপযুক্ত সময়। নাওফিল ফোন রিসিভ করতেই প্রিয়তা গম্ভীর গলায় বলল, আই ওয়ান্ট দেয়ার ডেডাবডি নাওফিল। নাওফিল মৃদু হেসে বলে, আন্দাজ করেছিলাম, তবে এতটা আশা করিনি। তুমি তাহলে সব জানতে? প্রিয়তা গা ছাড়া ভাব নিয়ে বলল, তখন অ্যাকশন নিলে, ওরা গ্রামটাকে জ্বালিয়ে দিত। প্রফেশনাল কিলার অ্যাপয়েন্ট করে রেখেছে। চারদিক থেকে তারা ঘিরে রেখেছিল আমাদের। আমি স্বাভাবিক থেকেছি যাতে কেউ সন্দেহ না করে, যেমনটা আপনি থেকেছেন। এই বিষয়ে আপাতত কেউ জানবে না। ওরা ভয় পাবে, সবাই আনন্দে মেতে আছে, এসব চিন্তা ওদের মাথায় ঢোকানোর কোনো প্রয়োজন নেই। নাওফিল কিছুটা থেমে বলল, কিলারকে চিনলে কি করে? এক্সিডেন্টালি পরিচয় হয়েছিল, নয়নের ছেলের সাথে ভার্সিটিতে এসেছিল আমার কাছে, মেধা আপুর নাম করে খোঁজখবর নিতে। ওরা ক্লোজ ফ্রেন্ড, তবে ওদের বেখেয়ালির জন্য আমি জেনে গিয়েছিলাম ওরা টাকার বিনিময়ে জীবনের মূল্য হাঁকে। তখন গুরুত্ব দেইনি, কে কার বন্ধু সেটা আমার দেখার বিষয় নয় বলে। আজ গুরুত্ব দিয়েছি, আমার পরিবার ও গ্রামের জন্য। আমার পরিবারের দিকে যে সামান্য কুনজরে তাকাবে তার চোখ উপড়ে ফেলতেও দ্বিধাবোধ করব না আমি। বলে রাখা ভালো ওদের মাঝে এক ছদ্মবাসী খালা ছিলেন, ওনার হাতে একটি ব্যাগ ছিল, যেটা উনি দাদুর চেয়ারের পাশে রেখে যান। আপনারা পরে ব্যাগটি সংগ্রহ করেছেন, কি ছিল তাতে? আমার ধারণা ভুল না হলে তাতে চকলেট বোম ছিল। ওরা আনন্দ উৎসব করার পূর্ণ ব্যবস্থা করে এসেছিল, তাই না? নাওফিল হতভম্ব হয়ে গেল বউয়ের কথা শুনে। এটাও জানতে?
আমাকে আগে বলনি কেন? যাই হোক, বম্বটি এখন অকেজো। এক্সপার্ট বলল, একটি গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য সেটা যথেষ্ট। ওরা তোমার ক্ষমার প্রতিদানে একটি কবরস্থান উপহার দিতে চেয়েছিল। আফসোস তুমি সে উপহার ফিরিয়ে দিচ্ছ। প্রিয়তা হেসে বলল, এবার তো শুধু ডেডাবডিতে কাজ হবে না নাওফিল। ওদের দেহগুলো টুকরো টুকরো করতে মন চাচ্ছে। আহ বউ, এভাবে বলো না। আমি ভেবেছি তুমি রক্ত পছন্দ করো না, প্রতিবাদও পছন্দ করো না। এখন তো অন্য কিছু দেখছি। এমন গোপন তথ্য আরও থাকলে দ্রুত বলে দাও। তোমার ব্যাপারে আর কি জানি না আমি? প্রিয়তা নাওফিলের ঠাট্টায় ক্ষেপে গেল। আমি আপনার মতো খারাপ নই, কিন্তু শত্রুদের জন্য পর্যাপ্ত খারাপ হতে পারবো। তুমি বলতে চাচ্ছ আমি খারাপ? অবশ্যই। রেগুলার মারপিট করা ছেলে, রাগের সময় যে বউকে ছুঁড়ে ফেলে, বউয়ের থেকে সবকিছু লুকিয়ে চলে, যে সে কি করে ভালো হতে পারে? আপনি হচ্ছেন ব্যাড বয়। ওকে ম্যাডাম। প্রকৃতপক্ষে ব্যাড বয় কেমন হয় সেটা দ্রুত জেনে যাবেন। প্রিয়তা হালকা হেসে বলল, হাহ, অপেক্ষায় আছি। নাওফিল সময় নিয়ে নরম সুরে বলল, ধন্যবাদ প্রিয়। প্রিয় জানে এই ধন্যবাদ জ্ঞাপনের কারণ। নাওফিলের কণ্ঠ শুনেই আজকাল ওর মনের কথা ধরে ফেলার মতো বিস্ময়কর দক্ষতা অর্জন করে ফেলেছে প্রিয়তা। তাই জবাবে সে গম্ভীর হয়ে বলল, আপনার ধন্যবাদ আমি নেব না। বিয়ের দিন আমার আম্মু আপনার সামনে আমাকে একটি কথা বলেছিল, সেটা বোধ হয় ভুলে গিয়েছেন। আম্মু বলেছিল আপনার পরিবার এখন আমার পরিবার, আপনার ভাইবোন আমার ভাইবোন। আমার মেহেক যেমন, সুহা সফিও তেমন নাওফিল। রাগের বশে মেহেক যদি আমাকে কষ্ট দেয়, আমিও কি আমার বোনকে কষ্ট দেব প্রতিশোধ নিতে? সুহাদের কাজকে আমি অন্যায় বলে চালিয়ে দিতে পারি না, শুধু ওদের ননদ ত্যাগ আছে বলে। আমি এমন ভাবি হতে চাই না যে ননদের সঙ্গে গৃহযুদ্ধ করে বেড়াবে। পরিবারের সবাইকে আমি জানি, বুঝি। তাছাড়া মানিয়ে চলার মতো একটি বাজে স্বভাবও আমি জন্মসূত্রে পেয়েছি। আপনি বলেছিলেন ওরা খারাপ নয়, ওদের মন বিষিয়ে দেওয়া হয়েছে। তাহলে ওদের ভুলটা কোথায়? ওরাও তো পরিস্থিতির শিকার। যেখানে ওদের নিজেদের চিন্তা কাজ করে না, সেখানে ওদের অকাজকে আমি অন্যায় মানতে পারি না। তাছাড়া এখন সব ঠিক হয়ে গিয়েছে, ওরাও নিজেদের ভুল বুঝতে পেরেছে, আমাকে ভালোবাসছে। এজন্য আপনার এই টপিকটা বারবার টেনে আনা আমার একদম পছন্দ হচ্ছে না। এই বিষয়ের ভিত্তিতে আপনার উপযুক্ত একটি শাস্তি প্রয়োজন, তাই কিছু করা উচিত আমার। নাওফিল ভীতকণ্ঠে বলল, ভয় দেখানোর চেষ্টা করছো? কি করবে শুনি? ভয় দেখানোর চেষ্টা করব কেন? আপনি এটাকে থ্রেট হিসেবে নিতে পারেন। গতকাল রাতে যে প্যাকেটটি নিয়ে এসেছিলেন, সেটা হাতে না পাওয়া পর্যন্ত বিয়ে করব না আমি। আর শত্রুদের নিউজও দ্রুত চাই। নাওফিল অস্থির হয়ে বলল, উফ, কি বউ বিয়ে করে আনলাম। নজর সবদিকে থাকে। আমার বোকা প্রিয় কোথায়? আই মিস হার ব্যাডলি। আমি এই বুদ্ধিমতী প্রিয়তাকে চাই না। প্রিয়তা থমথমে গলায় বলল, চান না? ওকে। প্রিয়তা ফোন কেটে দিল। নাওফিল বুঝল প্রিয়তার অভিমান। তবে তৎক্ষণাৎ কলব্যাক করল না। পরের দিন সকালে, দুপুরে, রাতে কল করল। কল রিসিভ হলো না। মেসেজ আসলো, এত বড় একটা কথা বলার জন্য, আমি আপনার সাথে ফোনে আর কথা বলবো না। যখন সশরীরে আসবেন তখনই কথা হবে। তার আগে নয়। পাল্টা মেসেজ গেল, টাস্ক কমপ্লিট বউ। তারা এখন প্রতিশোধের এই অমূল্য দায়িত্বের ভার থেকে মুক্তি পেয়েছে। পুরোটাই আইনিভাবে হয়েছে, আপনার স্বামীর নামের সঙ্গে কিছু যুক্ত হয়নি। আমার এক ফ্রেন্ড সবকিছু হ্যান্ডেল করেছে, তাদের নামের কেসগুলো রিওপেন করে কায়দা বুঝে বুলেট ইউজ করেছে। আগামীকাল সকালে তাদের জানাজা পড়ানো হবে। পয়েন্ট 2। আপনার দেওয়া শাস্তি মাথা পেতে নিচ্ছি, মেনে নেওয়া ছাড়া এই অসহায় স্বামীর আর কি করার আছে? তবে যদি মনে দয়া মায়ার উদয় হয়, নিজের কোমল কণ্ঠস্বর ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠানোর অনুরোধ রইল। অপেক্ষা করছি, প্রিয়। প্রিয়তা রাগ দেখানোর চেষ্টা করেও পারল না। হেসে ফেলল। ভয়েস পাঠালো, প্রথমত আপনি অসহ্যকর। দ্বিতীয়ত কিছু নর্দমার কিট পরিষ্কার করার জন্য ধন্যবাদ। অবশেষে নির্দোষ প্রাণগুলোর অপরাধী তার উপযুক্ত শাস্তি পেল। কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভয়েস পাঠানোর অনুরোধ মঞ্জুর করা হলো জনাব। তোমাকে চাই। 17।
সাইরা শেখ। স্টেজে বসে আছে প্রিয়তা। আজ তার গায়ে হলুদ। মেহমানে ভরপুর তালুকদারদের বাড়ি। প্রিয়তাকে গোলাপি ও হলুদ রং মিশ্রণের একটি শাড়ি পরানো হয়েছে। সুহা হলুদ নিয়ে এসে মির্জা বাড়ির সবাইকে ভিডিওক্লে প্রিয়তার সাজ দেখাচ্ছে। নাওফিল প্রিয়তার উপহার সুহাকে দিয়ে পাঠিয়েছে। সুহা ভাইয়ের দেওয়া ছোট্ট একটি গহনার বক্স প্রিয়তাকে দেওয়া মাত্র প্রিয়তা সরাসরি উপহার নিতে অসম্মতি জানালো। তোমার ভাইকে বলো নিজে এসে না দিলে তার দেওয়া উপহার গ্রহণ করা হবে না। কিন্তু ভাবি ভাইয়া কি করে আসবে? গায়ে হলুদের দিন বউয়ের বাড়ি চলে আসলে সবাই হাসবে না? তাহলে ফেরত নিয়ে যাও, আমি নেব না। সুহা নাওফিলকে বলল। শুনলে তো, তুমি বরং কোনো একসময় গোপনে এসে দিয়ে যেও। নিজের বউয়ের কাছে যাব, গোপনে যেতে হবে কেন? আসছি আমি। প্রিয়তা পায়ের ওপর পা তুলে সুহাকে সাথে নিয়ে বসে আছে। বক্সে থাকা বস্তুটি অতীব গুরুত্বপূর্ণ। তাই নাওফিলকে আসতেই হবে। বাড়িতে ঢোকামাত্র একদল শ্যালকশালিকাদের সামনে পড়ল নাওফিল। তাদের আবদার তেমন বড় নয়। তাদের বোনের সাথে দেখা করতে হলে লাখ টাকার টোকেন নিতে হবে। খুবই সামান্য ব্যাপার। সিয়ামকে ইশারা করতেই সিয়াম টাকা এগিয়ে দিল। নাওফিল তৃপ্তির হাসি হেসে এগোল। সে প্রস্তুত হয়েই এসেছে, এবার আর কেউ ওকে আটকাতে পারবে না। নাওফিল প্রিয়তার পাশে বসতেই প্রিয়তা বলল, আগে শুধু আমি জানতাম আপনি বেশরম, আজ গোটা গ্রামের মানুষ জানল। তুমি তো জানাতেই চেয়েছ, সবাইকে দেখাতে চেয়েছ তোমার বর কতটা বেশরম। তাই শুধুমাত্র তোমার চাওয়া পূরণ করলাম। প্রিয়তা মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। সুহার থেকে বক্স নিয়ে নাওফিল তার ভেতর থাকা ব্রেসলেটটা পরিয়ে দিল প্রিয়তার হাতে। প্রিয়তা সেটা উঁচু করে নাওফিল নামটি দেখে। এরপর চেহারা স্বাভাবিক করে বলল, সাইদ ভাইরা বলছিল কাপল ড্যান্স হবে। ভুলেও উঠে যাবেন না। আমি কিন্তু আপনার সাথে নাচব না। কত মানুষ বাড়িতে, সবার সামনে নাচা সম্ভব না। নাওফিল দুষ্টু হেসে বলল, আমার পরিশ্রমের প্রশংসা যখন করলে না, তখন এই সুযোগ আমি হাতছাড়া করব বলে মনে হয়? মেহেক এসে নাওফিলকে টেনে নিয়ে যায়। তুবা এলো প্রিয়তাকে নিতে। প্রিয়তা চোখ রাঙালো। নাওফিল তার পরোয়া করল না। এক হাতে প্রিয়তাকে টেনে নিল নিজের কাছে। সুহারা চেঁচিয়ে উঠল। ভিডিও বানালো মাচাচিদের দেখাবে বলে। তুষার, মিরাজ গান বদলে নতুন গান চালায়। বিবাহিত ভাইবোনেরা রেডি হয়ে দাঁড়ালো। সবার মাঝখানে নাওফিল প্রিয়তা। প্রিয়তা ফিসফিসিয়ে বলল, মানা করলাম না, এলেন কেন? একমাত্র শ্যালিকা ডাকল, না এলে কষ্ট পেত না? নাওফিল টান দিয়ে প্রিয়তাকে ঘুরিয়ে নাচের স্টেপগুলো অনুসরণ করছে। সাউন্ড বক্সে গান চলছে। নাচের ফাঁকে প্রিয়তা বলল, কিছু জানতে চাই। বলো, কি জানতে চাও? সত্য বলবেন। আপনার জীবনে আগে কোনো নারী কখনো আসেনি? এত বছরে কাউকেই কি পছন্দ হয়নি? আমি অতীত নিয়ে তেমন মাথা ঘামাই না, শুধু কৌতূহলের কারণে জানতে চাই। কখনো কাউকে মন থেকে চেয়েছেন? ভালোবেসেছেন? আমাদের বিয়ের আগে। তোমার কি মনে হয়, অন্য কাউকে পছন্দ করলে তুমি আমার বউ হতে পারতে? আমি তেমন মানুষ, যে একজনকে ভালোবাসবে আর আরেকজনকে বিয়ে করে সংসার করবে? সব বোঝো, এটা বোঝো না? প্রিয়তা নিষ্প্রভস্বরে বলল, আমি আপনার মুখ থেকে স্পষ্ট ভাষায় কিছু শব্দ শুনতে চেয়েছিলাম। নাওফিল প্রিয়তার মলিন চেহারা অবলোকন করে হেসে বলল, যা জানতে চেয়েছ তা বহু আগেই জানিয়েছি প্রিয়। মনে করে দেখো, আমাদের প্রথম আলাপ, ফোন কল, কি বলেছিলাম আমি? নাওফিলের হাসি ও অস্পষ্ট উত্তরে প্রিয়তা প্রচণ্ড রেগে গেল। তীব্র ক্রোধ নিয়ে বলল, জানি না। জানো না? আচ্ছা, জানতে হবে না, আমি নতুন করে আবার জানাবো। তবে এই পরিবেশে নয়, একান্তভাবে বলবো সব। আর বলতে হবে না। শুনতে চাই না আমি। শুনবে না তো সুন্দর মুহূর্ত নষ্ট করলে কেন? এখন শুনতাই হবে। অসহ্য। আপনাকে জাস্ট সহ্য করা যাচ্ছে না। আপনি এমন কেন? তোমার সংস্পর্শে এসে এমন হয়ে গেছি। সবাই জানে আমি অত্যন্ত ভালো মানুষ ছিলাম। প্রিয়তা সবার অগোচরে নাওফিলের হাতে চিমটি কাটল। নাওফিল ফিসফিসিয়ে বলল, কাল রাতে শোধ তুলব। আজ কিছু বলবো না। তোমার কি অবস্থা করি দেখো। প্রিয়তার চেহারা রক্তিম হয়ে উঠল। লাজুকতা নেমে এলো সমগ্র মুখশ্রীতে।
লজ্জাবতী লতার ন্যায় লুটিয়ে পড়তে লাগল সে। নাওফিল বলল, এখনো কিছু করিনি তাতেই নেতিয়ে পড়ছ, কিছু করলে কি করবে? আজেবাজে কথা না বলে চুপ থাকুন। নাওফিল ভ্রু উঁচু করতেই প্রিয়তা নাওফিলকে ছেড়ে দূরে সরে দাঁড়াল। সুহারা এগিয়ে এসে প্রিয়তাকে নিয়ে পুনরায় স্টেজে উঠে যায়। নাওফিল হেসে বউকে ইশারায় বলল, সে আজ একা যাচ্ছে, আগামীকাল এসে বউকে সঙ্গে করে নিয়ে যাবে। সুহা ইশারাটি লক্ষ্য করে মেহেককে দেখাতেই পুরো বাড়িতে চাপা হাসির রোল পড়ে যায়। গেট ধরার টাকা নিয়ে তুমুল তর্ক চলছে। টাকা আগে না পেলে শ্যালিকারা নাওফিলকে বাড়ির ভেতরে ঢুকতে দেবে না। এদিকে বরের বন্ধু ও ভাইয়েরা হারতে রাজি নয়। 4 লক্ষ টাকার গেট দিয়ে ঢুকবে না তারা। প্রয়োজনে বিয়েই করাবে না। আগে একবার বিয়ে হয়েছে, এখন না করলেও সমস্যা নেই। নাওফিল কথা বলার সুযোগ পাচ্ছে না। ওদিকে তার বউ ছাদে দাঁড়িয়ে তার করুণ অবস্থা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে। শেষে সাফাওয়াত সাহেব 4 লক্ষ টাকার চেক দিলেন মেহেকের হাতে এবং নাওফিলকে বললেন, টাকা দ্রুত শোধ করবে। নাওফিল বলল, কেন? আমি তোমাকে টাকা দিতে বলেছি? যেটা দিয়েছ স্বেচ্ছায় দিয়েছ, পাওয়ার আশা ভুলে যাও। কথাগুলো স্বল্পস্বরে বলায় বাকিরা শুনতে পায়নি। তবে হেরে যাওয়ায় বরপক্ষ ভীষণ লজ্জা পেল। বিয়ের কাবিন, মোহরানা, দেনা পাওনায় কোথাও কোনো সমস্যা হলো না। প্রথম বাক্যতেই সম্মত সবাই। প্রিয়তা আর চোখে নাওফিলকে দেখছে। বেচারার চোখমুখ শুকিয়ে গেছে। দুদিনে 5 লক্ষ গেছে। শ্বশুরবাড়ি শুধু বিয়ে করতে এসেই এত যাচ্ছে, বিয়ের পর নাওফিলকে ফকির হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এসব বলে তুহিন, সিয়ামসহ বাকিরা ভয় দেখানোর চেষ্টা করছে। নাওফিল সেসবের তোয়াক্কা না করে বলল, টাকা গেলে যাক, টাকা পয়সা আমি ধুয়ে ধুয়ে খাবো না। তুবা আপুর বর শোয়েব ভাই বললেন, হ্যাঁ, তাই তো। নাওফিল এখন ওসব খাবে কেন? বিয়ের পর সে নতুন, উপাদেয় খাদ্য গ্রহণ করবে। মুহূর্তেই হেসে উঠল সবাই। নাওফিল লজ্জা পেল এবার। পর্দার আড়ালে থাকা একজোড়া চোখে চোখ পড়ল নাওফিলের। চোখাচোখি হতেই দৃষ্টি ফেরালো সে। যাক, অবশেষে স্বস্তি পেল নাওফিল। এতক্ষণ অস্থিরতায় দম নিতে পারছিল না। প্রিয়তাকে এবার নাওফিলের পাশে বসানো হবে। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় নাওফিলের হাত কাঁপছিল। প্রিয়তারও একই দশা। শোয়েব ভাই রেজিস্ট্রি পেপার টেবিল থেকে তুলে হাতে নিয়ে বললেন, 10 মিনিট হতে চলল, কাগজে মেয়ের সই পড়েনি। নাওফিল, তুমি বরং আজ ফিরে যাও। তোমার কপালে এত মিষ্টি বউ নেই। তোমার সাথে সংসার করার কথা ভেবেই আমাদের মেয়ের হাতপা কাঁপছে ভয়ে। জোর করে আমরা মেয়ের বিয়ে দিতে চাই না। মেয়ের ভয় কমার পর এসো। তখন সইস্বাক্ষর করে বউ নিয়ে যাবে। ততদিন এই রেজিস্ট্রি পেপার আমি নিজের কাছে সযত্নে তুলে রাখব, চিন্তা করো না। নাওফিল পেপার নিয়ে বলল, আপনাকে এত কষ্ট করতে হবে না ভাইয়া। আপনারা আছেন বলেই সাইনটা হচ্ছে না। আপনারা বারবার রেজিস্ট্রি পেপার কবজা করলে আমার বউ সাইন করবে কিভাবে? শোয়েব ভাইসহ বাকিরা যারা ঠাট্টা করছিল তারা ঠোঁট চেপে হাসে। নাওফিল প্রিয়তার সামনে কাগজ রাখল। প্রিয়তা মুচকি হাসে। এরপর নাওফিলের স্বাক্ষর দেখে তার পাশে নিজের নামটি লিখে ফেলল নিমিষে। মির্জা বাড়িতে বধূবরণ পর্ব শেষ হতেই নববধূকে কোলে তুলে নিল নাওফিল। এরপর সোজা সিঁড়ি বেয়ে ছাদের দিকে যেতে লাগলে নিচ থেকে শফি চেঁচাল, ভাইয়া খেলা বাকি আছে তো? ভাবিকে নিয়ে সেসব খেলবো না? ভাবিকে কোথায় নিয়ে যাচ্ছ? রাখো তোর খেলা। প্রথম বাসরেও বউকে আটকে রেখেছিলি তোরা, এবার কোনো রকম ঝামেলা করবি না। যা খেলার তা কাল খেলবি, কাল খেলে শেষ না হলে পরশুও খেলবি, কিন্তু আজ না। গুরুজনেরা নাওফিলের লাগামহীন বাক্য শুনে যে যার মতো দ্রুত সরে পড়লেন। তুষার চেঁচাল, ভাই দরজার চাবি লাগবে না? সাজিয়ে দরজায় তালা ঝুলিয়ে এসেছি কিন্তু। টাকা না পেলে চাবি দেওয়া হবে না। নাওফিল শুনল না। সত্যি সত্যি ছাদের দরজায় তালা ঝুলছে। ক্ষণিকের মধ্যেই সিয়াম একটি রড নিয়ে হাজির। গলার স্বর কাঁপছে, সে হাঁপাতে হাঁপাতে বলল, তুষার ভাই চাবি দেবে না। তাই রড এনেছি। ভাবিকে নিয়ে একটু সরে দাঁড়ান ভাই, আমি তালা ভেঙে দিচ্ছি। গো অ্যাহেড। প্রিয়তা হতভম্ব, বাকরুদ্ধ, লজ্জায় স্তব্ধ হয়ে আছে। যা যা হচ্ছে তাতে স্বাভাবিক থাকার সুযোগ একেবারেই নেই। সিয়াম সত্যিই রড দিয়ে তালা ভাঙার চেষ্টা করছে।
শব্দ শুনে তুষার চাবি নিয়ে আসে। চাবি দিতেই নাওফিল বলল, লাগবে না, তোর চাবি তুই নিয়ে গিয়ে জাদুঘরে ঝুলিয়ে রাখো। তুষার চোখমুখ শক্ত করে বলল, শ্যালিকাদের 5 লাখ দিতে হাত কাঁপেনি, নিজের ভাইদের 50,000 দিতে বুক কাঁপছে। এমন বৈষম্যময় লিডারকে ধিক্কার জানিয়ে ভাবির জন্য শুধুমাত্র চাবি দিয়ে গেলাম। সে বেচারি তোমার মতো মানুষকে সহ্য করবে কি করে? এরপর প্রিয়তার উদ্দেশ্যে বলল, ভাবি বিয়ে করার আগে তোমার দেখে শুনে নেওয়া উচিত ছিল। এই মানুষ কিন্তু সুবিধার না। এখন দেখতে পাচ্ছ তো কেমন স্বভাব। নাওফিল দাঁতে দাঁত পিষে বলল, তুষার। তুষার সিয়ামকে সাথে নিয়ে যেতে যেতে বলল, ভাইকে দেখলে সিয়াম? বউ পেয়ে ভাইদের ভুলে গেল। সাবধানে থেকো, কখন না জানি তোমাকেও ভুলে যায়। দেখা গেল কোনো এক ক্রিটিক্যাল কন্ডিশনে ফেসে আছো, অমনি ভাবির কল এলো। তোমাকে সেই অবস্থায় ফেলেই কিন্তু ভাই চলে আসবে। তার সাথে থাকতে হলে লিগ্যাল চুক্তি করে রেখো, টাকা পয়সার হিসেবে যেন ছাড় দিও না। তোমাকে চাই। 18 শেষ। সাইরা শেখ। ছাদের মাঝ বরাবর সাজানো খাটের ওপর প্রিয়তাকে বসিয়ে দিল নাওফিল। দরজা লাগিয়ে সুইচ অন করে আলো জ্বালালো। পুরো ছাদ সাদা রঙের ছোট ছোট লাইট দিয়ে সাজানো, মেঝেতে ফুলের তৈরি হার্ট, মাঝে মোমবাতি দিয়ে নাওফিল প্রিয়তা লেখা। নাওফিল মোমগুলো দ্রুততার সাথে জ্বালাচ্ছে। প্রিয়তা হতভম্ব হয়ে সবটা দেখছে। একাই দৌড়ঝাঁপ করে পুরো ছাদ আলো আলো করে ফেলল নাওফিল। অতিরিক্ত লজ্জায় প্রিয়তার মাথা ব্যথা করছে। সবাই কি মনে করেছে মাথায় শুধু সেটাই ঘুরছে? এত এত লজ্জা কোথায় রাখবে সে? নাওফিল বিছানার ওপর রাখা ফুলগুলো কুড়িয়ে নিচে ফেলে দিল। ব্যতিব্যস্ত সে। সবকাজ শেষ করে তবে দম নিল। স্বস্তির শ্বাস ফেলে বলল, নাও, ইটস কমপ্লিট। প্রিয়তাও দীর্ঘশ্বাস ফেলে বলল, তুষার ভাইয়ের উপদেশ শোনা উচিত ছিল। বিয়ের আগে যদি জানতাম আপনি এমন মানুষ, তাহলে আরো একবার ভাবতাম বিয়ের ব্যাপারে। কি ভাবতে? বিয়েটা করবে না? তাই তো। এছাড়া কি? আপনি প্রথম দিন থেকে আমাকে শুধু হেনস্থা করেছেন, লজ্জায় ফেলেছেন। একটা দিনও ঠিকভাবে কথা বলেননি। আমার সবকিছু আপনার অপছন্দ, তাহলে একজাক্টলি কিসের জন্য বিয়েটা করলেন? সারাদিন বউ বউ কেন করেন? কি চান? হেয়ালি না করে স্পষ্ট ভাষায় একটু বলবেন নাওফিল? নাওফিল সময় নিল উত্তর প্রস্তুত করার জন্য। প্রিয়তা বিরক্ত হল। নাওফিলের বাক্য ও ব্যবহার সম্পূর্ণ ভিন্ন। ব্যবহার দেখে মনে হয় সে প্রিয়তাকে পছন্দ করে, আর বাক্য প্রয়োগের কথা ভাবলে মনে হয় সে প্রিয়তাকে শুধু বন্ধু ভাবে। ভালো মানুষ হওয়ায়, বন্ধুকে সাহায্য করা, অভিমান ভাঙানো, সঙ্গ দেওয়া স্বাভাবিক। প্রিয়তার খারাপ লাগবে জেনেই হয়তো এমন ভাব দেখায় যে সে বিয়েটা মন থেকে মেনে নিয়েছে। কিন্তু প্রিয়তা সেটা চায় না। সে চায় নাওফিলের মনে যা আছে, নাওফিল সেটাই খুলে বলুক প্রিয়তাকে। উত্তর না পেয়ে প্রিয়তা উঠে ছাদের কার্নিশের ওপর দুহাত ভর দিয়ে দাঁড়ালো। পূর্ণিমা তিথি। স্বচ্ছ আকাশে রূপালী থালার মতো গোল চাঁদটি অপূর্ব লাগছে। একধ্যানে সেই চাঁদের দিকে চেয়ে আছে প্রিয়তা। নাওফিল বিছানায় শুয়ে থেকে বলল, দাঁড়িয়ে আছো কেন? আর কি দেখছো আমাকেও বলো। আমিও দেখি, একা দেখার থেকে কাউকে সাথে নিয়ে দেখা বেশি প্রশান্তিদায়ক বউ। প্রিয়তা হতাশ গলায় উত্তর দিল, একটু চুপ করবেন, নাওফিল? আমার ভালো লাগছে না। নাওফিল জিজ্ঞেস করল, কেন? প্রিয়তা উত্তর দিল না। নাওফিল এবার উঠে আসে। পেছনে থেকে প্রিয়তাকে জড়িয়ে ধরে, প্রিয়তার কাঁধে চিবুক রাখে। প্রিয়তা বাধা দিল না। চোখে পানি চিকচিক করছে। নাওফিল প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ডাকল, প্রিয়। আপনি প্রিয়তাকে চান না, সেদিন বাক্যটি বোঝা উচিত ছিল আমার। আবারও একটা ভুল করলাম। মানে? পারিবারিক ঝামেলা মেটাতে এক হয়েছিলাম আমরা। বলেই গিয়েছিলাম আমরা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী নই, এটা স্রেফ সমঝোতার বিয়ে। সব সমস্যা মেটার পর আমাদের আলাদা হওয়ার কথা ছিল। আপনি আমার কারণে পুনরায় এই সম্পর্কের মধ্যে জড়াতে বাধ্য হলেন। এটা অনুচিত। আপনি একবার জানাতে পারতেন আপনার মন কি চায়, আপনি কি চান। আমি বারবার জিজ্ঞেস করেছি, আপনি কোনো উত্তর দেননি। তা না হলে পুরোটাই আমার ভুল যে আমি কিছু বুঝতে পারিনি। হয়তো সেদিন কল কাটার পর কলব্যাক না করা আপনার সংকেত ছিল।
নাওফিল প্রিয়তাকে ছেড়ে ওকে মুখোমুখি দাঁড় করাই। নাওফিলের চেহারায় ক্রোধ স্পষ্ট, সে দুহাতে প্রিয়তার গাল ছুঁয়ে রাগান্বিত গলায় বলল, যা বলবো মন দিয়ে শুনবে প্রিয়। প্রিয়তার চোখের কার্নিশ বেয়ে নোনাজল গড়িয়ে পড়তেই নাওফিলের রাগ কমে আসে। অসহায়ত্ব ভর করে মুখশ্রীতে। গলার স্বর অস্পষ্ট হয়ে আসে। প্রিয়তার কান্না অসহনীয় লাগছে তার। নাওফিল প্রিয়তার চোখের পানি মুছে বলল, আমি পারিবারিক দ্বন্দ্ব ঘোচাতে বিয়ে করিনি প্রিয়। আমি তোমাকে একটি মাধ্যম হিসেবে কখনোই ভাবিনি। তোমাকে আমি সেদিন থেকে চিনি যেদিন থেকে তুমি আমাকে চেনো। ভার্সিটির প্রথম দিন, নবীনবরণ অনুষ্ঠান, গেট দিয়ে সাদা থ্রিপিচ পরা, মাথায় ওড়না টানা একটি মেয়ে ব্যাগে কিছু খুঁজতে খুঁজতে ঢুকছে। অর্পাকে ডেকে বললাম, মেয়েটার নাম জেনে রাখি। অর্পা সাথে সাথেই তোমাকে ডাকলো, তুমি এসে পরিচয় জানালেও তোমার নাম শুনতে পাইনি আমি। গ্রামের নাম শুনে এতটাই হতাশ হয়েছিলাম যে অর্পার থেকে পড়ে নাম জানার মতো রিস্ক নেইনি। গ্রামের ঝামেলার কারণে নিজের পরিচয়ও গোপন রেখেছিলাম। তুহিনরা তোমাকে র‍্যাগ হিসেবে গান গাইতে বলেনি, ওরা দেখতে চেয়েছিল তোমার গান শুনে বা তোমাকে দেখার পর আমার প্রতিক্রিয়া কেমন হয়। আমি স্বাভাবিক ছিলাম, তাই তুমি কারোর নজরে আসনি। ট্রাস্ট মি প্রিয়, আমি তখনও জানতাম না যে তুমি তালুকদার বাড়ির মেয়ে। আমাদের প্রথম সাক্ষাৎ ছিল এটা। এরপর প্রায়শ তোমাকে ক্যাম্পাসে দেখতাম, কখনো ক্যান্টিনে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছ, কখনো মাঠে বসে গল্প করছো, একদিন লাইব্রেরিতেও দেখেছি। খেয়াল করেছি, আমাকে তুমি পছন্দ করো না, এড়িয়ে চলো। ভেবেছিলাম তুমিও আমার পরিচয় জেনে গেছো গ্রামের শত্রুর ছেলে হিসেবে। তাই নিজেকে তোমার থেকে গুটিয়ে নিলাম। এমন ভাব নিয়ে থাকতাম যেন তোমাকে কখনো দেখিনি। সেদিন মাঠে তোমার সম্পর্কে প্রথম জেনেছিলাম। প্রচণ্ড অবাকের সঙ্গে ভয়ও পেয়েছিলাম তোমাকে হারানোর। বিয়ের প্রস্তাবে তুমি যখন রাজি হলে তখন আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। ওই সময়ে বিয়ে করে তোমাকে কষ্টের ভেতর ঠেলে দিতে চাইনি। ভেবেছিলাম সবকিছু মিটলে তোমাকে বউ করে আনব। তোমার সাথে প্রথম সরাসরি কথা বলার সময় কতটা নার্ভাস ছিলাম জানো না। সিয়ামরা ছিল ঘরে, ওদের সামনে অপ্রস্তুত হওয়ার ভয় ওদের ঘর থেকে বের করে দিলাম। তুমি জানতে চাইলে কে আমি, কাকে চাই? সেদিন অকপটে নিজের অনুভূতি জানিয়েছিলাম, যে তোমাকে চাই। ওটা স্রেফ একটি বাক্য ছিল না। আমার জীবনের একমাত্র চাওয়া যেটা তুমি না চাইলে কখনোই পূরণ হতো না। অথচ তুমি সেটাকে ব্যঙ্গ হিসেবে নিলে, ততক্ষণে নিজেকে সামলে নিলাম আমি। অনুভূতিকে চেপে সবার ধারণাকে সত্য প্রমাণিত করতে বিয়ে ভাঙার চেষ্টায় লেগে পড়লাম। সে চেষ্টায় আমি নিজেই বারবার অসফল হয়েছি। আম্মু ধরে ফেলল সবকিছু। আমাকে আশ্বাস দিল, ভরসা জোগাল। ভাবলাম এবার তোমার থেকে দূরে যাওয়ার চেষ্টা না করে, বরং তোমাকে পাওয়ার চেষ্টা করি। প্রথম দিন থেকে তুমি নাটক শুরু করলে বলে আমিও আমার মতো নাটক জারি রাখলাম। আমার জীবনে আমি বেশিরভাগ সময় পড়া, পরিবার, আর মানুষের সুখের কথা ভেবেছি। এই দুটি গ্রামকে এক করার চেষ্টা থেকেই রাজনীতি শব্দটার সঙ্গে জড়িয়ে পড়লাম। তারপর সেসব নিয়েই দিন কেটেছে। তুমি জিজ্ঞেস করেছিলে তোমার আগে কেউ আমার জীবনে এসেছিল কিনা, কাউকে পছন্দ করতাম কিনা। উত্তরটা, না। তোমাকে দেখার পর যেমন মনে হয়েছিল, তুমি আমার তেমনটা আগে কখনো কাউকে দেখে মনে হয়নি। তোমাকে যে আমার ভালো লাগতো এটা আমি ছাড়া আর কেউ জানে না। কাউকে জানতে দেইনি, শুধু তোমার সেফটির কথা ভেবে। তোমার সেফটির জন্য আমি সবাইকে দেখিয়েছি আমি তোমাকে অপছন্দ করি। ভেবেছিলাম বিয়ে ভেঙে যাবে, এতে তুমি ভালো থাকবে। কিন্তু এমন হলো না। তোমাকে বিয়ের পরের দিন এখানে একা ফেলে যাওয়ার উদ্দেশ্য শুধু ইকবাল আঙ্কেলদের মুখোশ টেনে খোলা নয়, এর পরিপ্রেক্ষিতে তোমাকে আমার কাছে সারা জীবনের জন্য বেঁধে রাখা। যত দ্রুত সম্ভব কাজটি করার কারণ, বিয়ে থেকে মুক্তি বা তোমার থেকে মুক্তি নয়। আমার বোনদের দেওয়া কষ্টগুলো যেন তোমাকে বেশি দিন সহ্য করতে না হয় সেজন্য রাতদিন এসবের পেছনে সময় ব্যয় করেছি। যত দ্রুত সম্ভব এসবের সমাপ্তি টানতে চেয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়। তুমি জানো আমি শব্দ দিয়ে সব অনুভূতি বোঝাতে পারি না। আমার মতো মানুষ তোমার সামনে ঠিক কতটা অসহায় হয়ে পড়ি বলে বোঝাতে পারবো না। আজ বেশ কষ্ট করে অনেক সাজিয়ে গুছিয়ে এই কথাগুলোকে জমা করেছি। এর থেকে ভালো করে কিভাবে বলতে হয় তা আমার জানা নেই।
তুমি বুদ্ধিমতী, আমি জানি আমাকে তুমি বুঝবে। প্রিয়তা নাওফিলের হাতের ওপর হাত রেখে বলল, আমি আপনাকে ভালোবাসি নাওফিল। একেবারেই নিঃসংকোচ স্বীকারোক্তি প্রিয়তার। পরপরই গলার স্বর কেঁপে ওঠে। আমি আপনার কাছ থেকে বেশি কিছু চাইনি, শুধু কয়েকটা শব্দ শুনতে চেয়েছিলাম। স্পষ্ট, জোরতাহীন ভালোবাসার প্রকাশ। বিবাহিত হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে স্বাভাবিক দম্পতিদের মতো সম্পর্ক ছিল না। কেমন দায়িত্ব, কর্তব্যের ভার অনুভব করেছি। সে ভারের থেকে মুক্তি চেয়েছি। আপনাকে চেয়েছি। আর আপনি হাসি তামাশা করে সবটা নষ্ট করেছেন। নাওফিল প্রিয়তার অভিমান টের পেল। এই অভিমানী পরিবেশ ঠিক করতে, নিজেও বাচ্চাদের মতো অভিমানের ভান ধরে বলল, এখন তো বলেছি, আমি তোমাকে ভালোবাসি। এবার অতীতের কথা ভুলে যাও প্লিজ। ইচ্ছে করে আমাকে ঘুরিয়েছেন। আমাকে কষ্ট দিয়েছেন, কাঁদিয়েছেন। এসব জানানোর আগ পর্যন্ত নাটক করেছেন। আমার এমন ড্রামাবাজ নাওফিলকে চাই না। নাওফিল তার পুরনো স্বভাবে ফিরে এসে বলল, না চাইলেও আমি আমার আমিকে তোমায় দিয়ে দিয়েছি। বউকে যদি এইটুকু দিতে না পারি তাহলে কিসের স্বামী হলাম, তার ওপর আমার মন অনেক বড়। বউ কিছু চাওয়ার আগেই আমি তাকে সবকিছু বিনাবাক্যে দিয়ে দিতে প্রস্তুত থাকি। বুঝলে? আকস্মাৎ নাওফিল প্রিয়তাকে পাঁচকোলা করে কোলে তুলে নিল। প্রিয়তা বিরক্তি নিয়ে বলে, কথায় কথায় কোলে তুলবেন না তো। বিশাল মনের সাথে বিশাল শক্তির প্রদর্শন করছেন এখন? আপনার এই খোঁচামারা স্বভাব কবে যাবে? তোমার সামনে আমি নিতান্তই দুর্বল প্রিয়। তুমি এটা কেন বুঝো না? প্রিয়তা কপট রাগ দেখিয়ে বলল, এখন কোলে তুলছেন কেন? 4 পা হেঁটে আসলে আমার পা ক্ষয় হয়ে যাবে না। আমি আমার বউকে হাঁটিয়ে আনতে চাইনি। প্রিয়তাকে বসিয়ে নাওফিল নির্নিমেষে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা স্বল্পস্বরে জিজ্ঞেস করল, কি দেখছেন? নাওফিলের তরফ থেকে জবাব এলো না। প্রিয়তা ভ্রু কুঁচকে বলল, কথা বলছেন না কেন? সঙ্গে সঙ্গে ছাদের ছোট লাইটগুলো অফ হয়ে গেল। পূর্ব দিকের লাইট ও মোম জ্বলছে। নাওফিল হাতে থাকা সুইচটি নিচে ফেলে প্রিয়তার পানে এগিয়ে আসে। প্রিয়তা আকণ্ঠ স্বরে আওড়ায়, নাওফিল। নাওফিল প্রিয়তার কাছাকাছি এসে বলল, শব্দে তো অনেক কিছু বললাম প্রিয়, এবার অন্যভাবে বলতে চাই। তাই এই মুহূর্তে তুমি আমাকে একদম বিরক্ত করবে না। আমাকে আমার 2 মাসের বউ থাকতেও ব্যাচেলর জীবনের ইতি টেনে বউয়ের সাথে বিবাহিত জীবনের সূচনা করতে দাও। নিজেকে নিয়ন্ত্রণ করে যথেষ্ট ভালো বর হওয়ার পরীক্ষা দিয়েছি। আজ যখন তোমাকে সব বললাম, তুমি সবকিছু জানতে পারলে তখন চুপ করে, হাত গুটিয়ে বসে থাকার কার্যক্রম দীর্ঘত করতে পারছি না। তুমি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করলে আমি তোমাকে জিতে নিতে পারবো, সেই বিশ্বাস আমার আছে। তবে আমি তোমাকে বাধ্য করলে তুমি সেটা সামলাতে পারবে না। তাই বলছি, আমার অর্ধাঙ্গিনীকে আমার কাছে দ্রুত ফিরিয়ে দাও। দরজায় টুংটাং শব্দ হয়। অয়ন ও তুষারের গলা ভেসে আসছে। তারা বলছে, ছাদের পূর্বপাশের লাইট অফ করে নিতে, নয়তো সব রেকর্ড হবে ক্যামেরায়। ছাদে কোনো ক্যামেরা নেই, এটা ওদের শয়তানি বুঝতে বাকি রইল না নাওফিলের। কিন্তু প্রিয়তা বিষয়টি এড়িয়ে যেতে পারল না। প্রথমে ভয়ে ওপরে লজ্জা পেল সকলের উপস্থিতিতে। নাওফিল ত্যক্তবিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। স্বল্প আলোয় নিজের লাজুক বউয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, একটু অপেক্ষা করো প্রিয়, আমি ওদের একটা ব্যবস্থা করে এক্ষুনি আসছি। প্রিয়তা একদৃষ্টিতে তাকিয়ে রইল নাওফিলের দিকে। আজ পরিপূর্ণ লাগছে সবকিছু। তুষারদের টাকা দিয়ে নাওফিল বিরক্তিমাখা চেহারা নিয়ে ফিরছে। প্রিয়তার মনে পড়ল, নবীনবরণ অনুষ্ঠানের আগে যেদিন ভর্তির লাস্ট ডেট ছিল, সেদিন ভার্সিটিতে ঢুকেই একটি ছেলেকে বেধড়ক মার খেতে দেখেছিল সে। এরপর হঠাৎ কারোর আগমনে পরিবেশ উত্তেজিত হয়ে ওঠে। এভাবেই সাদা পাঞ্জাবি পরে একজন বিরক্ত চেহারায় এগিয়ে আসছিল। সবাই চেঁচাল, নাওফিল ভাই আসছে। প্রিয়তা কয়েক মুহূর্ত নির্নিমেষে তাকিয়েছিল সেই সুদর্শন পুরুষটির দিকে। নাওফিল জানে না, সে প্রিয়তাকে অনেক দেরিতে লক্ষ্য করেছে। প্রায় 1 সপ্তাহ পর দ্বিতীয়বার দুজনের দেখা হয় নবীনবরণের দিন। কেবল নাওফিল ওদের সঙ্গে ছিল বলেই গান গেয়েছিল প্রিয়তা। কে জানত? সেই মারকুটে, তেজি, রাগী নেতা যাকে দেখলে প্রিয়তা ভয় পেত, তাকেই সৃষ্টিকর্তা প্রিয়তার জন্য নির্বাচন করে রেখেছেন। প্রিয়তা আকাশের চাঁদের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি জানো চাঁদ?
এই নাওফিল নামের মানুষটি আমাকে যতটা চেয়েছে, তার থেকেও বেশি আমি তাকে চেয়েছি। কারণ আমি তাকে তখন থেকে পছন্দ করি যখন সে আমাকে চিনত না, জানত না, এমনকি দেখেওনি। আমি তাকে এই অব্যক্ত সত্য জানাতে চাই না। নাওফিল শুধু এটা জানুক, ভালোবাসার অধ্যায় সে আমার থেকে এগিয়ে আছে। আমাদের সম্পর্কে তার ভূমিকাই সর্বাধিক। আমি তাকে একটুখানি ভালোবাসি, শুধুমাত্র পরিবারের জন্য তাকে স্বামীরূপে মেনে নিয়েছি, তারপর ভালোবেসেছি। নয়তো এই মানুষ যদি জানে আমি প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছিলাম, তাহলে তার অতিরিক্ত কথা বলার রোগ কখনো যাবে না, কারণে অকারণে আমাকে লজ্জায় ফেলবে। তাই শুধু তোমাকে বলছি, আমার কথাগুলো গোপন রাখবে। প্রিয়তা থামল। লজ্জায় রাঙা হয়ে যাওয়া মুখখানি নাওফিলের দিকে ফেরালো। নাওফিলের চোখে চোখ পড়ল তার। পরক্ষণেই দৃষ্টি চাঁদে নিবন্ধ করে, লাজুক ভঙ্গিতে ঠোঁট নাড়িয়ে, নিঃশব্দে কিছু একটা বলল। নাওফিল কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, আকাশের দিকে তাকিয়ে কি বিড়বিড় করছো? চাঁদকে আমার একটা সিক্রেট বলছি। তোমার সিক্রেট? তাহলে তো আমারও জানা উচিত। কি সিক্রেট বললে চাঁদকে? আমাকেও বলো। আপনাকে বলা যাবে না। তবে রে। নাওফিল প্রিয়তার দিকে তেড়ে আসে। প্রিয়তা হাসতে হাসতে সরে যায়। দুজনের খুনসুটির সাক্ষী আকাশের ওই চাঁদও যেন হেসে উঠল প্রিয়তার সুখের মুহূর্ত দেখে। চাঁদ যদি কথা বলতে পারত, তাহলে সে নিশ্চয়ই নাওফিলকে জানাতো প্রিয়তার বলা শব্দগুলো। প্রিয়তা চাঁদকে বলেছে, নাওফিল আমার একমাত্র দোয়া, যাকে আমি পাবো না জেনেও সবসময় পেতে চেয়েছি, সৃষ্টিকর্তার রহমতে আজ সে আমার। একান্তই আমার ব্যক্তিগত পুরুষ, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। সমাপ্ত।